Let me share the screen, guys. দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে? একজন জাস্ট বলো স্ক্রিন দেখা যাচ্ছে কি দেখাচ্ছে না? হ্যাঁ দাদা। ওকে হ্যাঁ দাদা। ফাইন, ঠিক আছে চলো। আমি কিছুটা লিখে রেখেছি তোমাদের জন্য যাতে টাইমটা কম লাগে, ক্লাসের ডিউরেশনটা। ওকে, তো লেট আস স্টার্ট স্ট্রেংথ অফ মেটেরিয়াল ক্লাস নাম্বার 1। ওকে, দেখো তো ফার্স্টে তুমি যে কোনো সাবজেক্ট যখন পড়বে তখন সবার আগে এটা জানতে হয় যে সাবজেক্টটা কেন পড়ছি, তাই না? ওয়াই আই এম স্টাডিং দিস সাবজেক্ট, রাইট? সিমিলারলি দেখো এখানেও আমি সেটা লিখেছি যে স্ট্রেংথ অফ মেটেরিয়াল সাবজেক্টটা কেন পড়ছি, তাই না? ওয়াই আই এম স্টাডিং দিস সাবজেক্ট, রাইট? ঠিক আছে, তো এটা আগে বুঝতে হবে, নাহলে কোনো কিছুই অন্ধের মতন যদি জাম্প করো কোনো একটা সাবজেক্টে কোনো লাভ নেই, তাই না? ফিল পাবে না। এবার আমি দেখো এখানে আমি কি লিখেছি, ইফ আই অ্যাপ্লাই ফোর্স টু এ অবজেক্ট হোয়াট উইল হ্যাপেন। মানে কি কথাটার, যদি আমি একটা অবজেক্ট, যে কোনো অবজেক্ট তুমি ইমাজিন করো, ঠিক আছে, তোমার ঘরে এত অবজেক্ট আছে, তুমি যদি একটা অবজেক্টের ওপর যদি ফোর্স অ্যাপ্লাই করো কি কি হতে পারে, ঠিক আছে, এটা তোমাদেরকে ভাবতে বলছি। যেরকম থার্মালেও আমরা আগের দিন ক্লাস করেছি, তোমাদেরকে ভাবিয়েছি, রাইট? তাহলেই তো ব্রেনটা খুলবে। এখানে কোনো মুখস্থ করা জিনিস নেই, এখানে আমরা হিস্ট্রি জিওগ্রাফি পড়ছি না, ফার্স্ট ইয়ারের ফিজিক্সের কোয়েশ্চেন মুখস্থ করে এক্সাম দিচ্ছি না। ওকে, যেরকম পড়ে এসছো, সো ফার্স্ট ইয়ারটা আলাদা হবো, সেকেন্ড ইয়ারটা আলাদা হবো। ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে ইন্টারভিউতে এরকম টাইপের ক্রিটিক্যাল থিঙ্কিং এর কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, তো তখন কি করে বলবে এখন থেকে ট্রেন না হলে, তাই না? তো যে কোনো একটা বডির ওপর তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো কি কি হতে পারে ঘটনা, ঠিক আছে, নিজেরা ভাবো, ঠিক আছে? তো আমি তার মধ্যে 3-4টে ঘটনা লিখছি। ফার্স্টেরটা কি হতে পারে বলো? ধরো এরকম কোনো একটা অবজেক্ট আছে যে বেন্ড হয়ে গেল, তাই না? ফোর্স লাগালে বেন্ড হয়ে গেল, হতে পারে, তাই না? কেউ কি হতে পারে, কেউ ব্রেক হয়ে যেতে পারে, তাই না? পুরোই ব্রেক করে গেল। বেন্ড আর ব্রেক আলাদা, এইটুকুনি ইংলিশের ডিফারেন্স তো সবাই জানো আশা করছি, রাইট? আবার এরকমও হতে পারে তুমি ফোর্স অ্যাপ্লাই করার পরে বস্তুটার কোনোই চেঞ্জ হলো না, যা ছিল তাই থাকলো, তাহলে নো চেঞ্জও হতে পারে, ঠিক আছে? আলাদা আলাদা আমরা কন্ডিশন লিখছি হোয়াট ক্যান হ্যাপেন, তাই তো? এটা হতে পারে। আবার কি হতে পারে, এই বডিটার উপর তুমি ফোর্স অ্যাপ্লাই করলে ও কিছুটা কি হয়ে গেল, শেপ অ্যান্ড সাইজের পরিবর্তন হয়ে গেল, তাই তো? মানে চেঞ্জ ইন শেপ অ্যান্ড সাইজ হতে পারে, চেঞ্জ ইন শেপ অ্যান্ড সাইজ হতে পারে। তো দেখো তো এই আলাদা আলাদা কন্ডিশনগুলো হতে পারে কি হতেও পারে না? হতে পারে কি পারে না? হতে পারে, ঠিক আছে। এই আলাদা আলাদা কন্ডিশনগুলো কেন হচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? এবার তোমাকে আমি জিজ্ঞেস করি, ধরো তোমরা একটা প্লাস্টিকের চেয়ার ব্যবহার করছো, প্লাস্টিকের চেয়ার ব্যবহার করছো। তো তোমরা দেখেছো একটা প্লাস্টিকের চেয়ার কি হয়, একটা প্লাস্টিকের চেয়ার 4-5 বছর পরেই ওটা কি করে যায়, ব্রেক করে যায়, তাই না? মানে ফাটল ধরে যায়, তাই না? আমাদেরকে রিপ্লেস করতে হয়, তো একটা ডিউরেশন আছে একটা প্লাস্টিকের চেয়ার, আমি লিখে দিচ্ছি 4-5 ইয়ার্স, ঠিক আছে? ওকে, সিমিলারলি তোমাকে আমি যদি বলি একটা রোড, একটা বড় একটা রোড বা ব্রিজ, লেটাস ইমেজিন ব্রিজ, ব্রিজের কি এত কম ডিউরেশন হয় লাইফ স্প্যান, নাকি বেশি হয়? না দাদা। একটা ব্রিজের লাইফ স্প্যান অনেক অনেকটাই বেশি হয়। বেশি হয়, ঠিক আছে, ফাইন, রাইট? সাপোজ ধরে নিচ্ছি আমি 20 ইয়ার্স, ঠিক আছে, ফর অ্যান এক্সাম্পল। তো এই চেঞ্জ, এইগুলো কেন আলাদা আলাদা হচ্ছে? এইগুলো আলাদা এই কারণেই হচ্ছে কারণ এইখানে আলাদা আলাদা মেটেরিয়াল ইনভলভ। সাবজেক্টটার নাম হচ্ছে কি, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, তাই তো? সাবজেক্টটার নামই হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল। তাহলে আমরা এই সাবজেক্টে কিন্তু কার ওপর বেশি ফোকাস করব, মেটেরিয়ালের ওপর, ঠিক আছে? কোনো একটা অবজেক্ট কি মেটেরিয়ালের ওপর তৈরি, সেই হিসাবে কিন্তু অ্যানালাইসিসগুলো আমাদের হবে। ওকে, যেরকম তোমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে কী পড়েছিলে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমরা পড়েছিলাম পুরোটাই কিন্তু ফোর্স নিয়ে, তাই না? ফোর্সের অ্যাপ্লিকেশন নিয়ে তোমরা কি আরও কিছু নিয়ে ভেবেছিলে যে কার ওপর অ্যাপ্লাই করছি, সেই বস্তুটার কি মেটেরিয়ালে তৈরি, তাই না? এইসব কি অ্যানালিসিস করেছিলে? করনি, তোমরা শুধু ফোর্সের নিয়ে পড়েছো, তাই না? ফোর্সের ইকুইলিব্রিয়াম পড়েছো, রেজলিউশন অফ ফোর্স পড়েছো, মনে করে দেখো। তো তখন কিন্তু কজের ওপর আমরা ফোকাস করেছিলাম ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে, এইখানে কিন্তু আমরা মেটেরিয়ালের ওপর ফোকাস করব। ওকে, তো এই যে সম যে সাবজেক্টটা স্ট্রেংথ অফ মেটেরিয়াল আমরা পড়তে গেছি, স্ট্রেংথ তো কাকে বলছি সেটা আমি লেখাবো একটু পরে, এখন নয়, ঠিক আছে? উইল কাম টু দ্যাট, ওকে, অপেক্ষা করো। দেখো আমি এখানে লিখেছি অবজেক্টিভ অফ স্ট্রেংথ অফ মেটেরিয়াল। ওকে, ফাইন, কী কী অবজেক্টিভ তাহলে তোমাদের বলি, ঠিক আছে? টু নো হাউ মেটেরিয়াল বিহেভ, মানে তুমি একটা
বডির ওপর, একটা বডির ওপর তুমি লোড অ্যাপ্লাই করছো, ঠিক আছে? লোড, আমরা এখানে লোড ওয়ার্ড ইউজ করবো রাদার দ্যান ফোর্স, ঠিক আছে? ম্যাক্সিমাম জায়গায় কি ইউজ করবো? লোড। ওকে, তাহলে মেটেরিয়ালটা কীভাবে বিহেভ করছে, ঠিক আছে? মেটেরিয়াল কি তাড়াতাড়ি ফেলিওর করে যাচ্ছে, যেরকম এখানে প্লাস্টিকের চেয়ারের মতন তাড়াতাড়ি করে যাচ্ছে, না ব্রিজের মতন অনেক দিন লাইফ স্প্যান অনেক বেশি থাকছে, ঠিক আছে? বা এই যে কন্ডিশনগুলো বললাম, কেউ বেন্ড করে যেতে পারে, বেন্ড হয়ে যেতে পারে, কেউ ব্রেক করে যেতে পারে, তাই না? কারো সাইজের শেপে পরিবর্তন হতে পারে, তো এই জিনিসগুলি ঘটতে পারে, তাই না? ওটাকে বিহেভ বলছে, হাউ এ মেটেরিয়াল বিহেভস, ঠিক আছে? টু ক্যালকুলেট সেফ লোড। সেফ লোড কেন এটা বলছি? একটা ধরো পাতলা চেয়ার আছে, যেগুলো একদম কমা চেয়ার, ঠিক আছে? ফাইন, একদম কমা কোয়ালিটির চেয়ার, সেটা কি 200 কিলো 300 কিলো কি নিতে পারবে ওয়েট? নিতে পারবে না, তাই না? তো সব কিছু একটা পার্টিকুলার জিনিসের জন্য ম্যানুফ্যাকচার হয়েছে, একটা পার্টিকুলার ক্যাপাসিটি আছে তার, তাই না? লোড নেওয়ার ক্ষমতা আছে, সেটাই হচ্ছে সেফ লোড। তার থেকে যদি তুমি বেশি যাও কী হয়ে যাবে? সেটা ফেলিওর হয়ে যাবে, তাই না? এই যে কথাটা আছে, তুই অ্যাভয়েড ফেলিওর, কখন হবে ফেলিওর? যে জিনিসটা আমি বানাচ্ছি, প্লাস্টিকের কোয়ালিটি কম বেশি, খারাপ বেশি, এটার ওপর কী ডিপেন্ড করছে? যে কতটা সে নিতে পারবে লোড, তাই না? তুমি যদি ওর ওপর বেশি লোড চাপিয়ে দাও, কী হবে? ফেল করে যাবে। তার মানে সবারই একটা সেফ লোড নিশ্চয়ই থাকবে। যখন আমরা ডিজাইন, এইটার সাথেই, সাবজেক্টটার সাথেই কোন সাবজেক্টের রিলেশন বলতো? ডিজাইনের, ঠিক আছে? যেটা এখন 5th সেমিস্টারে চলে এসেছে, 6th সেমিস্টার থেকে। ওকে, যেটা তোমরা লাস্ট সেমিস্টার আগে পড়তে, তো সমেরই কন্টিনিউশন হবে ডিজাইনে। তো এই সাবজেক্টটা ভালো করে না পড়ো, অনেকে খুব সমস্যা হবে। ওকে, ফাইন। টু সিলেক্ট প্রপার মেটেরিয়াল, টু সিলেক্ট প্রপার মেটেরিয়াল, আমরা যেরকম ধরে নাও, ঠিক আছে, একটা কোনো হেভি স্ট্রাকচার বানাচ্ছি, তো সেখানে আমরা কি ইউজ করব? সেখানে আমরা লোহার ইউজ করার চেষ্টা করবো নাকি প্লাস্টিকের ইউজ করব? তাহলে এইগুলো কি, এগুলো হচ্ছে মেটেরিয়াল, তাই না? তাহলে এইগুলো এই ভাবনা থেকেই আসছে যে যেখানে আমরা ইউজ করছি সেখানে কতটা লোড করবে তার ওপর, রাইট? ঠিক আছে, তার কতটা লোড নেওয়ার ক্যাপাসিটি দরকার, সেই হিসাবে আমরা সেরকম শক্তপোক্ত, মানে যদি একদম সিম্পল বাংলায় যদি বলি, ঠিক আছে, যার বেশি নেওয়ার ক্ষমতা সেখানে আমরা বেশি ভালো মেটেরিয়াল ইউজ করব, আর যেখানে কম লোড হয়তো অ্যাপ্লাই হচ্ছে সেখানে কম মেটেরিয়াল হলেও কাজ চলে যাবে। এইভাবেই তো আলাদা আলাদা মেটেরিয়াল আমরা সিলেক্ট করি। তারপরে হচ্ছে দেখো, টু রিডিউস, এই টু এনশিওর সেফটি, টু রিডিউস কস্ট। ওকে, তো এইগুলো কিন্তু একটা আইডিয়া রাখবে যে সাবজেক্টটা কেন পড়ছি, ঠিক আছে? ফাইন। ওকে, তারপর তো আমরা সাবজেক্টে পড়বো অবশ্যই। এবার দেখো, আমি এখানে লিখেছি মেটেরিয়ালস, ঠিক আছে? আমি যদি তোমাকে তো এই তিনটে দিয়ে ধরো মেটেরিয়ালস বলি, একটা বলি রাবার ব্যান্ড। রাবার ব্যান্ড, রাবার ব্যান্ড মানে কি? রাবার ব্যান্ড মানে হচ্ছে গার্ডার, ঠিক আছে? যেটাকে আমরা গার্ডার বলি, তোমরা সবার কাছে আছে গার্ডার, ঠিক আছে? তিনটাই মেটেরিয়াল বলছি, ধরো চক, ঠিক আছে? আর থার্ড ধরো স্টিলের রুল, ঠিক আছে? স্টিলের রুলটা তোমরা ইউজ করো। এবার আমাকে বলো, এইখানে যদি আমি সেম পরিমাণ যদি ফোর্স ইউজ করি, এটা একটা রাবার ব্যান্ড গার্ডার, ঠিক আছে? এই গার্ডারে আমি সেম পরিমাণ ধরো ফোর্স ইউজ করছি, হাত দিয়ে ধরো না টানছি, ঠিক আছে? ফাইন। সেমভাবে চকটাকেও টানছি, ঠিক আছে? আর সেমভাবে স্টিলের যে রুলটাকেও ধরে না দুদিক দিয়ে ফোর্স দিচ্ছি, দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? ফাইন। এবার বলো তো, তিনটে মেটেরিয়ালে কি সেমভাবে বিহেভ করবে? তিনটে মেটেরিয়ালে কি সেমভাবে বিহেভ করবে? না, চকটা, রাবার ব্যান্ডটা কি করবে? রাবার ব্যান্ডটা স্ট্রেচ হওয়ার চেষ্টা করবে, তাই তো? স্ট্রেচ, স্ট্রেচ হওয়ার এক্সটেন্ড চেষ্টা হবে। করবে, ঠিক আছে? ওইটা কি স্ট্রেচ বলে, রাইট? তাহলে এটা কি হবে? স্ট্রেচ করার চেষ্টা করে যতটা হতে পারবে, তারপর তুমি আরো বেশি ফোর্স করলে তো ও তো ফেল করে যাবে, রাইট? চকটা কি হবে বলো? একদম অ্যাকুরেট যদি ইংলিশের ওয়ার্ডটা বলি, বেশি ফোর্স দিতে হলে কি হয়ে যাবে? একটুখানি যদি একে তো একদমই হালকা ফোর্স দিলে কি হয়ে যাবে? ব্রেক করে যাবে, তাই তো? চকটা ব্রেক ব্রেক করবে। করে যাবে, টিচাররা পড়াতে গেলে দেখেছো চকটা ব্রেক করে যাচ্ছে, রাইট? আর স্টিলের রুলটা কি হবে? সহজে কি ব্রেক হবে, না ওটা বেন্ড হবে? ওটা কি সহজে কি সেম পরিমাণ ফোর্সে, বারবার বলছি, ফোর্সের পরিমাণ তো তুমি অনেক বেশিও দিতে পারো, বাট আমি একটা তো সবাইকে একটা সেম প্যারামিটার নিয়ে তো তিনটেকে ডিফারেন্সিয়েট করবো না, ঠিক আছে? তার দিকটা হচ্ছে আলাদা আলাদা বিহেভ করছে। ওয়াই দিস? দিস ইজ বিকজ অফ দি মেটেরিয়াল, ঠিক আছে? তাহলে অ্যাজ আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তোমরা আলাদা দেখবে, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস বলে যে সাবজেক্টটা আছে, ওইটা যারা পাস করার জন্য পড়ে সবাই মুখস্থ করে একদম উগলে দেয় এক্সামে, তারা বোঝেই না যে সাবজেক্টের ইম্পর্টেন্স কী। অ্যাজ আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মেটেরিয়াল সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালসের ইম্পর্টেন্স বিশাল, ঠিক আছে? এই সব সাবজেক্টগুলোকে এখন কম্বাইন করবে, তখনই তুমি একটা ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে, তখনই তুমি ইন্টারভিউতে ভালো একটা জব বের করতে পারবে। তখন তোমাকে এরকমই কোশ্চেন জিজ্ঞেস করবে নাকি মুখস্থ ধরবে, তাই না? তোমার একটা প্র্যাকটিক্যাল লেভেলে আইডিয়া চাই মেটেরিয়ালের সম্বন্ধে, গাইজ, ঠিক আছে? তো এই সাবজেক্টটা কেন পড়ছি বুঝতে হবে, ঠিক আছে? এটা পুরোপুরি কিন্তু ডিজাইনের সাথে রিলেটেড, স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা, তো সেই প্রসপেক্টিভ থেকেই ভাববে, তোমাদের সেই মাইন্ডে কিন্তু এই জিনিসটা আনার চেষ্টা করছি যে ঠিক আছে এই সাবজেক্টটা কেন পড়ছি, রাইট? স্ট্রেংথের আমি ডেফিনেশন লেখাবো, কোনো চাপ নিও না।
তাহলে একটা হালকা ফুলকা বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে আমরা ফোর্স অ্যাপ্লাই করার বা যেখানে আমরা লোড কথাটা ইউজ করবো এই সাবজেক্টে ম্যাক্সিমাম জায়গায়, তো অ্যাপ্লাই করার ফলে মেটেরিয়ালে কীরকমভাবে বিহেভিয়ারে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কতটা সে নিতে পারছে, কখন সে ফেল করে যাবে, এইসব নিয়ে কিন্তু দেখবে পুরো সাবজেক্টটা আছে, ঠিক আছে, ফাইন। এবার দেখো, ঠিক আছে, তো স্ট্রেংথ অফ মেটেরিয়াল এটা আমি একটা জাস্ট একটা লেআউট দিয়েছি যে স্ট্রাকচারটা কি আসছে, ঠিক আছে, এইটা অতটা ইম্পর্টেন্ট নয়, পরে লিখে নিও, ঠিক আছে, আমি তো আপলোড করে দেবো নোটস অ্যাপে। তো এবার দেখো স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ঠিক আছে, আমাদের কিন্তু বেসিক্স হচ্ছে সব হচ্ছে ফিজিক্স, ঠিক আছে, ফিজিক্স থেকে সব ডিরাইভ হচ্ছে, ওকে। তা মেকানিক্সের দুটো পার্ট, একটা হচ্ছে সলিড মেকানিক্স, ওকে, আর একটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স, ফাইন। সলিড মেকানিক্সের দুটো পার্ট, একটা হচ্ছে দেখো রিজিড বডি, একটা হচ্ছে ডিফর্মেবল বডি, ওকে। তাহলে এই যে রিজিড বডির কেসটা তোমরা এটাই কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পড়েছিলে। আগের দিন আমি থার্মালে ডিসকাশন করলাম, তোমরাও জানো যে বডি কোনো ডিফরমেশন হয় না, তাই তো, যতই তুমি ফোর্স অ্যাপ্লাই করো কোনো ডিফরমেশন হবে না, যা ছিল তাই থাকবে, দ্যাট ইজ কোনো চেঞ্জ, শেপ অ্যান্ড সাইজে চেঞ্জ হবে না, লিখেছি তো, নো চেঞ্জ ইন শেপ অ্যান্ড সাইজ, হ্যাঁ কি না, রাইট, এটা হচ্ছে রিজিড বডি। কিন্তু হোয়ারাস ডিফর্মেবল বডির ক্ষেত্রে কি হবে, তুমি তুমি যদি এর ওপর যদি ফোর্স যদি অ্যাপ্লাই করো, ওর কিন্তু ডিফরমেশন হবে, ঠিক আছে, আর তার মানে কি শেপ সাইজ এদেরও পরিবর্তন হবে, রাইট। অ্যান্ড আমরা এই স্ট্রেংথ অফ মেটেরিয়ালে আমরা কী রকম বডি নিয়ে ডিল করব, আমরা কিন্তু ডিফর্মেবল বডি নিয়ে ডিল করব। এবার আমাকে বলো তোমরা রিয়েল লাইফে তোমার ঘরে যতগুলো বস্তু আছে, ঠিক আছে, যতগুলো অবজেক্ট আছে, সেইগুলো রিজিড বডি না ডিফর্মেবল বডি? বাস্তব জগতে যেগুলো দেখছো তোমার ঘরে এত অবজেক্ট চারিদিকে আছে, তাই না, কি বডি বলো আমাকে, রিজিড বডি না ডিফর্মেবল বডি? ওকে যদি ফোর্স অ্যাপ্লাই করো তুমি, ওর ডিফর্মেশন হবে কি হবে না, একদম সিম্পল কমন সেন্স দিয়ে ভাবো, ঠিক আছে, বলো। ডিফর্মেবল বডি। ডিফর্মেবল ডিফরমেশন। বডি, তাই তো, ভেরি গুড। তাহলে এগুলো হচ্ছে বাস্তবে যা দেখছো সব হচ্ছে ডিফর্মেবল বডি, রিজিড বডি বলে বাস্তবে কিছু হয় না, বোঝা গেল? আগের দিনও বলেছি থার্মালে ক্লাসে, আজকেও বলছি, ওকে। তো সবটাই তার মানে বুঝতে পারছো প্র্যাকটিক্যাল লেভেলেই আমরা করব, তাই না, ঠিক আছে। তো ইন দিস সাবজেক্ট উই আর গোয়িং টু ডিল উইথ ডিফর্মেবল বডি, তার মানে তার ডিফর্মেশন হবে, চেঞ্জ ইন শেপ অ্যান্ড সাইজও ঘটবে, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে একটা ওভার একটা আইডিয়া পেয়েছো যে কি পড়তে যাচ্ছি, কেন পড়তে যাচ্ছি। এবার যদি স্ট্রেংথ অফ মেটেরিয়াল সাবজেক্টে একটা তোমাকে যদি ডেফিনিশন লেখাই, ঠিক আছে, এইখান থেকে তোমরা লেখা এবার স্টার্ট করতে পারো, ঠিক আছে, এটা অতটা তোমাদের রিকোয়ার্ড নয়, ঠিক আছে। তাহলে দেখো কি লিখেছি, ইট ইজ দি স্টাডি অফ দি ডিফরমেশন, লিখে নাও, ঠিক আছে, এখান থেকে তোমাদের এখন লেখা শুরু করতে হবে আমার সাথে সাথে। ইট ইজ দি স্টাডি অফ ডিফরমেশন অফ দি ডিফর্মড বডি আন্ডার দি এফেক্ট অফ ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স, ঠিক আছে, আস্তে আস্তে লেখো, কোনো চাপ নেই, ওকে, তারা নেই কোনো, লেখো, ঠিক আছে, ধীরে সুস্থে, না বুঝতে পারলে বলবে। কি বললাম, ইট ইজ দি স্টাডি অফ ডিফরমেশন অফ দি ডিফর্মড বডি, তার মানে যে একটা বডি আছে, অবজেক্ট আছে, তার উপর আমি কোনো লোড অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, তার ফলে কি হলো, দেখা গেল এখানটা ডিফর্ম হয়ে গেল, রাইট, তার মানে আমরা ডিফরমেশনের স্টাডি করছি, কোন বডির ক্ষেত্রে, ডিফর্মড বডির ক্ষেত্রে, আন্ডার দি এফেক্ট অফ ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স। হোয়াট ইজ দিস ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স, সেটা কি আমরা কি বলি হচ্ছে স্ট্রেস, ঠিক আছে, তোমরা হয়তো ফিজিক্সে একটু পড়েছো স্ট্রেস স্ট্রেন ইয়ং মডিউলাস, আমি স্ট্রেস নিয়েও কিন্তু একটু পরে আলোচনা করব, ঠিক আছে, এখন লিখে নাও, ঠিক আছে। এই ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স মানে হচ্ছে কি, যে বডিটা নিজের মধ্যে যে রেজিস্ট্যান্সটা ডেভেলপ করছে, আমাদের যদি এখন এই ওয়েদারে ধরো জ্বর হয়, ঠিক আছে, তা আমাদের বডি কি করবে, আমাদের বডির মধ্যে অ্যান্টিবডি ডেভেলপ করবে টু ফাইট এগেনস্ট দ্যাট ভাইরাস, রাইট, তাই না, ও রেজিস্ট করবে, তাই না, রাইট। সিমিলারলি যখন তুমি ফোর্স অ্যাপ্লাই করো বডির মধ্যে কি ইন্টারনাল রেজিস্ট্যান্স, মানে ইন্টারনাল কথাটা বলেছে, তাই না, তাহলে বডির মধ্যে কি ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স, যেটা এই বাইরের যে ফোর্সটা তুমি অ্যাপ্লাই করছো তাকে রেজিস্ট করে ডেভেলপ করে, ঠিক আছে, সেটাকে আমরা স্ট্রেস বলি, আমি এরপরেও লেখাবো, ঠিক আছে, এইগুলো এখন টপিক, আর কিন্তু ডেফিনেশন লেখাতে গেলে তোমাকে এটা টার্মটা লিখতেই হবে, তাই না, রাইট, উইল কাম টু দ্যাট, ওকে গাইস, ঠিক আছে। তো ফটাফট লিখে নিয়েছো আশা করছি, টাইম ইজ মোর দ্যান এনাফ টু রাইট, ঠিক আছে। তাহলে এইবার এই যে ডিফরমেশন কেন ঘটবে, কারণ তুমি এর ওপর কী দেবে, অ্যাপ্লাই করবে লোড, বারবার বলছি ওয়ার্ডটা লোড ইউজ করবে এই সাবজেক্টে, ফোর্স ইউজ করবো না, ঠিক আছে, মেকানিক্স আমরা ফোর্স ইউজ করতাম, এখানে কিন্তু আমরা লোড ইউজ করব। তাহলে লোড কী কী ধরনের হতে পারে, হোয়াট আর দ্য টাইপস অফ লোড, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক গাইস, ঠিক আছে, একদম ডেপথে চলে যাবো, ঠিক আছে, একদম 1 ঘন্টা পরে বুঝতে পারবে যে হ্যাঁ কিছু ফিল করে পড়ছো, ফার্স্ট ইয়ারে কি পড়েছো অনেকজনই বুঝতে পারবে ডিফারেন্সটা কি সেকেন্ড ইয়ারের সাথে। তো এবার লেখো, ঠিক আছে, টাইপস অফ লোড, ঠিক আছে, টাইপস অফ লোড, লোড ক ধরনের হতে পারে, ঠিক আছে, ফটাফট লিখে ফেলো।
দেখো একটা জিনিস বলে দিচ্ছি, হ্যান্ডরাইটিংটা বিশাল অত ভালো নয় তোমাদের মতন, এটা একটা জায়গায় যদিও এখন পর্যন্ত খুব ভালো হ্যান্ডরাইটিংয়ে আছে, তো একটুখানি ইউজ টু হয়ে যাবে, ওকে, অসুবিধা নেই। তো ফার্স্ট যেটা ক্যাটাগরি, তিনটে ক্যাটাগরিতে কিন্তু আলাদা আমরা ভাঙবো এটাকে, ঠিক আছে? তো ফার্স্ট লেখো উইথ রেসপেক্ট টু টাইম, মানে টাইমের সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু কথাটা WRT লিখলাম শর্টে, ওকে, উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের সাপেক্ষে, ঠিক আছে? তাহলে এর কিছু ক্যাটাগরি হবে, লিখে নাও। যেটা হচ্ছে কি দেখো, স্ট্যাটিক লোড, STATIC, স্ট্যাটিক লোড, ঠিক আছে? ভালো করে নোট করো, হ্যাঁ, তোমাদের ক্লাসে এইভাবে এসব কিছু পড়াবে না, কলেজে হোক যেখানে হোক, লিখেছো? এইভাবে কিন্তু আমরা একটু ভালো করে লিখবে, হ্যাঁ, এভাবে অনেক কটা এরকম আমরা ক্লাসিফিকেশন করবো পরপর, ওকে ফাইন। লিখেছো? লেখা হয়েছে, ফাইন। এবার স্ট্যাটিক লোডের মধ্যেও কিন্তু দুটো ভাগ আছে, ঠিক আছে, ফাইন। এটা এর লিখে দিলাম কেন, চলো এবার লেখো। ফার্স্ট ওয়ান ইজ ডেড লোড, ফার্স্ট ওয়ান ইজ ডেড লোড। এবার অনেকজন ভাবছো যে এই স্ট্যাটিক লোডটা আবার কী জিনিস, লিখিয়ে তো দিল, সব বলবো, ঠিক আছে? স্ট্যাটিক লোডটা কী জিনিস সেটাও বলবো, কেন কোনো মুখস্থ করার জায়গা নেই, পুরোটাই ক্ল্যারিটি নিয়ে যাবে। লিখেছো? ক্লিয়ার? আর সেকেন্ড লেখা হচ্ছে গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড, গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড, ঠিক আছে, ক্লিয়ার? আর সেকেন্ড এটার ভাগ হচ্ছে লেখো ডাইনামিক লোড, ডাইনামিক, ডাইনামিক লোড, ঠিক আছে, ফটাফট লেখো। এবং তার মধ্যে কি আছে সব কটা আমি বলছি, ঠিক আছে, ফাইন। ফার্স্ট ওয়ান ইজ ইম্প্যাক্ট লোড, impact load, IMPACT, and second one is fatigue load, FATIGUE, ঠিক আছে, স্পেলিংও বলে দিচ্ছি, FATIGUE, ফ্যাটিক লোড। একটা কথা বলে দিচ্ছি, দেখো এই সব জিনিস কখনো পিপিটি দেখে পড়ানো যায় না, ঠিক আছে? যারা ভালো স্টুডেন্ট আছো, স্পেশালি নিউমেরিক্যাল সাবজেক্টে, এতে অ্যাভয়েড দিস, ঠিক আছে? এইখানে তুমি ওপরই পড়তে পারবে, ওই ডেফিনেশন বাগেরা আমিও কপি পেস্ট করে করিয়ে দিতে পারি, ঠিক আছে? বাট নিজে যখন নোট বানাবে, হয়তো অনেক ভালো স্টুডেন্ট বানাও নোট, ঠিক আছে, 1 মাস পরে তুমি দেখবে ডিফারেন্সটা কী, আর নিজে যখন খাতা একবার তৈরি হয়ে যাবে না, এত কনফিডেন্স পাবে, ভাববে যে কোনো কিছু কোয়েশ্চেন করে নিক, ঠিক আছে, সব করে নেবো। তো পিপিটিতে শুধু ওই কপি পেস্ট করে যতটা ধরানো যায় ওয়ান লাইনার, সেটাই সম্ভব, ঠিক আছে? টিচার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি, কখনোই কিন্তু ডেপতে পারবে না, ঠিক আছে, ফাইন। তো এই সাবজেক্টে না রনেসে যাও, তাহলে তোমাদেরই লাভ, ঠিক আছে? আমাদের আর কি, আমাদের তো আরও ইজি, তাড়াতাড়ি পড়ানো হয়ে যাবে, তাই না? তো এগুলো জাস্ট পাস করার জন্যই ঠিক আছে, স্টুডেন্টদের জন্য। এইবার দেখো, ঠিক আছে, তাহলে এইগুলো আছে, এগুলো কি স্যার, স্ট্যাটিক লোড লেখালেন, স্ট্যাটিকটা কি? তাহলে এইরকম কিন্তু জিজ্ঞেস করতে পারে যে স্ট্যাটিক লোড বলতে কি বোঝো, তাই না, ইন্টারভিউতে? তো আমি খুব লিখে দিচ্ছি, স্ট্যাটিক লোডেরও ডেফিনিশন লিখে দিচ্ছি, ভালো করে লিখে নাও, তারপরে এক্সাম্পলও দিচ্ছি, বুঝে যাবে, একদম মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? তাহলে লেখো এবার এখানে পুরো ক্লাসিফিকেশনটা, এটা যেমন 1 নম্বর দিয়েছি, আমি 2 নম্বর ক্লাসিফিকেশনটা লেখাবো পরে, আগে এই ডেফিনেশনগুলো লিখে নাও তলায়, ঠিক আছে, ফাইন। লেখো স্ট্যাটিক লোড, এটা বলতে কি বোঝায় দেখো, when when ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড মানে তোমরা জানো মান, তাই তো, ভ্যালু, ম্যাগনিটিউড, ডাইরেকশন, ডাইরেকশন অ্যান্ড পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ লোড লিখেছো? when magnitude, direction and point of application of load are invariable, ইনভ্যারিয়েবল কিন্তু ভ্যারিয়েবল নয়, হ্যাঁ, IN আছে, ইনভ্যারিয়েবল উইথ রেসপেক্ট টু টাইম, উইথ রেসপেক্ট টু টাইম, WRT লিখছি শর্টে, উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড স্ট্যাটিক লোড।
মানে সিম্পল ভাষায় কি, বাংলা ভাষায় তোমাকে যদি বলি, সময় সাপেক্ষে যদি ম্যাগনিটিউড মানে একটা লোডের মান, তার ডাইরেকশান আর তার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান যদি আনচেঞ্জ থাকে, ঠিক আছে, চেঞ্জ না ঘটে, যা ছিল 1 ঘন্টা আগেও পরেও 1 ঘন্টা পরে তাই আছে, একদিন পরেও তাই আছে, ওটাকে ইনভ্যারিয়েবল বলে, ঠিক আছে। এটা হচ্ছে বেটার ইংলিশ, ঠিক আছে, আনচেঞ্জটার থেকে বেটার ইংলিশ, আনচেঞ্জটা লিখলেও খারাপ কিছু হবে না, ঠিক আছে। ফাইন, তাকে আমরা বলি স্ট্যাটিক লোড। তাহলে এক্সাম্পল কি ধরো, ঠিক আছে, এরকম একটা, ধরো হুক আছে, ঠিক আছে, এরকম একটা ধরো হুক আছে, ঠিক আছে, হুক আছে, এইখানে আমি একটা লোড ঝুলিয়েছি, এখানে একটা রড দিয়ে, এখানে একটা রড, ঠিক আছে, রড আছে, এই রডের সাথে আমি একটা যেমন লোড ঝুলিয়েছি, একটা বাক্সই ধরে নাও, যা ধরবে, ঠিক আছে। ফাইন, তাহলে এটা হচ্ছে একটা রড, এটা হচ্ছে একটা বক্স, হোয়াট এভার ধরো, ঠিক আছে, বক্স, ওকে। এবার আমাকে বলো তো, এই যে হুকটা আমি এঁকেছি, ও কার কার লোড নিচ্ছে? এই দুজনেরই নিচ্ছে, রডেরও নিচ্ছে, বক্সেরও নিচ্ছে, বলতে পারি তো, তাই না? তার মানে কি, এই হুকটা যেটা আছে, এটা দুজনেরই মাস নিচ্ছে, তাই তো? এই মাস অফ রড প্লাস মাস অফ বক্স দুজনেরই বিয়ার করছে, হ্যাঁ কি না? এইবার তুমি বলো, তুমি যদি দেখো, ঠিক আছে, যদি ওয়েট বলি তাহলে এটা ইন্টু জি হয়ে যাবে, তাই না, নিউটনে, ঠিক আছে। আমি যদি ফোর্স বলি, নিউটনেই তো আমরা লিখি, রিপ্রেজেন্ট করি কি, মাসের সাথে জি কে গুণ করি, এমজি, তাই না, তাই এখানে জি লিখেছি, ঠিক আছে। এবার ভালো করে শোনো, তুমি আমাকে বলো, এটা এরকমভাবে ঝুলছে, তুমি 1 ঘন্টা পরে এসে দেখলে এটা এইভাবেই ঝুলবে, নাকি কিছু চেঞ্জ হয়ে যাবে, নাকি এই ভ্যালুটা, এর মানটা, বক্সের মানটা চেঞ্জ হয়ে যাবে, নাকি এটা অন্য জায়গায় শিফট হয়ে যাবে, নাকি এইখান থেকে সরে এইখানে অ্যাপ্লাই হওয়া শুরু হবে, কোনটা? এর মধ্যে কি কিছু চেঞ্জ হবে কি হবে না, আমাকে বলো। স্যার চেঞ্জ হবে না। যা ছিল তাই থাকবে, তুমি যদি এরপর কিছু যদি মানে বাইরে থেকে এক্সটার্নালি না করো, যাই ছিল তাই থাকবে, তো তুমি একদিন পরে হোক, 1 মাস পরে হোক, তাই থাকবে, এই কন্ডিশনটা কোনো চেঞ্জ হচ্ছে না। এই যে লোডটা, এটা রড আর বক্সের, ঠিক আছে, এই যে লোডটা যেটা পড়েছে এই হুকটার ওপরে, যা ছিল তাই আছে, তাই এটাকেই আমি বলছি হচ্ছে স্ট্যাটিক লোড। মানও চেঞ্জ হচ্ছে না, এদের ভ্যালু যা ছিল তাই আছে, ডাইরেকশানও চেঞ্জ হচ্ছে না, এই ডাইরেকশানে অ্যাপ্লাই হচ্ছিলো এই ডাইরেকশানেই আছে, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান যে পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছিলো সেটাও চেঞ্জ হচ্ছে না। সিমিলারলি তুমি যদি একটা ইট মানে ব্রিক, ঠিক আছে, ইট, ঠিক আছে, একটা ব্রিককে রেখে দাও, ঠিক আছে, মাটির ওপর রেখে দাও, তো 1 বছর পরে থাকলেও তো এখানেই থাকবে, চেঞ্জ হবে কি? তাহলে এগুলো কি, ব্রিকটা হচ্ছে ডেড লোড, ঠিক আছে, ডেড লোড কার মধ্যে পড়ছে? স্ট্যাটিক লোডের মধ্যে। এই যে দেখো তো উপরে আমি লিখেছি, এই যে স্ট্যাটিক লোডেরই একটা ক্লাসিফিকেশন হচ্ছে ডেড লোড। ডেড লোড মানে, তুমি নিজের মতন আর বাংলা ভেবে নাও, ঠিক আছে, ওই ব্রিকটাকে রেখে দিয়েছে ওখানে মরে গেছে, ঠিক আছে, এরভাবে ভাবতে পারো, নিজের মতন করে যাতে মনে রাখতে পারো 2 বছর অ্যাটলিস্ট ক্যাম্পাসিংয়ের অবধি, এরকম নয় যে সেই নোট খুলে আবার মুখস্থ করা শুরু করলে, এই ব্যাপারটা কিন্তু একদমই চাইছি না, ঠিক আছে। তাহলে স্ট্যাটিক লোডের কনসেপ্টটা ক্লিয়ার, ওর মধ্যে দুজন আছে, হচ্ছে একটা ডেড লোড, একটা গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড। তাহলে ডেড লোডটার মধ্যে এক্সাম্পল কে পড়ছে? আমি তোমাকে এক্সাম্পল দিলাম ব্রিক, যেটা সহজে মনে রাখতে পারবে, ঠিক আছে। একটা ইটকে রেখে দাও, যা কিছু একটা বস্তুর ওপরে, ও যা ছিল তাই আছে, তাই না, যেভাবেই থাকবে আর কি, কোনো পরিবর্তন হবে না, তাই না, রাইট। ফাইন, 1 বছর পরে যখন গিয়ে দেখবে মাটিটা একটুখানি ধসে গেছে, ঠিক আছে, সেটা কেন কি হচ্ছে, সেই প্রপার্টিটা কি, সেটা পরে অন্য ক্লাসে পড়বে, ঠিক আছে, এখন ওটা যাচ্ছি না, ওটা এক্সাম্পল দিচ্ছি। গ্র্যাজুয়ালি অ্যাপ্লাই লোডটা কি, তুমি ধরো একটা তোমার টেবিল আছে, টেবিলের উপরে ধরে নাও তুমি ফার্স্টে একটা বই রাখলে, ঠিক আছে, তারপরে ধরো আর একটা বই রাখলে, তারপরে ধরো আর একটা বই রাখলে, ঠিক আছে, তারপরে ধরো আরেকটা বই রাখলে, আমি কি বলতে পারি, আস্তে আস্তে লোডটা বাড়াচ্ছি কি, গ্র্যাজুয়ালি বাড়াচ্ছি, গ্র্যাজুয়ালি এক একটা করে বই দিচ্ছি, তাই না, ফার্স্টে একটা ছিল, তারপরে দুটো, তারপরে তিনটে, তারপরে চারটে, তাহলে কি আস্তে আস্তে লোডের মানটা বাড়াচ্ছি, ব্যাস, তারপরে রেখে দিলাম, রয়ে গেল। তাহলে এটাও তো কি, এটাও তো স্ট্যাটিক লোড, কিন্তু এটা ধীরে ধীরে দিচ্ছি, একবারে ইটের মতন তো চাপিয়ে দিইনি পুরো ইটটা, রাইট, বুঝতে পারছো, এক একটা লেয়ার ওয়াইজ আমি লোডটাকে দিচ্ছি, বোঝা গেল ডিফারেন্স, ঠিক আছে। তাই এটা বলতে পারো যে টেবিলের উপর এক একটা বুক দেওয়া, ঠিক আছে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে, এরকম, ওকে। ফাইন, আস্তে আস্তে জল ভরছে, স্টার্টিংয়ে যখন বালতিটা ভরে, বালতির ওপরে যে জলের যে
ওয়েটটা কাজ করে, সেটা কি প্রথমে যা থাকে আর বালতিটা পুরো মানে পুরো হয়ে যাওয়ার পরে কি এক কাজ করবে? কাজ করবে না, ঠিক আছে? গ্র্যাজুয়ালি অ্যাপ্লাই করছো। বোঝা গেল কি বললাম? তাহলে স্ট্যাটিক লোডের মধ্যে দুটো আছে, একটা ডেড লোড, একটা হচ্ছে গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড, ধীরে ধীরে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? ফাইন, ওকে, ক্লিয়ার। ডেড লোডের এক্সাম্পল হচ্ছে ব্রিক। তাহলে ডাইনামিক লোডে কি হতে পারে বলো? স্ট্যাটিক লোডটা যদি এটা হয় তাহলে ডাইনামিকটা কি হতে পারে? হুম 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 ম্যাগনেটিউড বা ডাইরেকশন চেঞ্জ হবে। এবার দেখো, আর কার কি মনে হচ্ছে শুনি, দেখো, ঠিক আছে? তাই ডাইনামিক লোড, ডাইনামিক লোড, ডাইনামিক লোড, ইফ এনি অফ দি অ্যাবভ, ঠিক আছে? ইফ এনি অফ দি অ্যাবভ, ইফ এনি অফ দি অ্যাবভ। ভালো স্কোর করতে গেলে ইংলিশে ঠিকঠাক লেখাটা খুব ইম্পর্টেন্ট, উইথ রেসপেক্ট টু টাইম। কি লিখলাম? ইফ এনি লোড উইথ রেসপেক্ট টু টাইম চেঞ্জেস, ঠিক আছে? ইট ইজ কল্ড ডাইনামিক লোড, ঠিক আছে? আর ওটা লিখছি না, ইট ইজ কল্ড, ঠিক আছে? আগে লিখে দিয়েছি ডাইনামিক লোডের কথা। তার মানে কি বলছে দেখো, তার মানে এখানে তিনটে প্যারামিটার ছিল, নয় ম্যাগনিটিউড, নয় ডাইরেকশন, আর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। এই তিনটের মধ্যে যদি একটা কিছু যদি চেঞ্জ হয়ে যায়, তাহলেই সেটা আমরা কার মধ্যে কনসিডার করব? তাহলে সেটা কিন্তু আমরা ডায়নামিক লোডের মধ্যে কনসিডার করব। ক্লিয়ার? ঠিক আছে, বুঝলে? ঠিক আছে, ফাইন। এবার দেখো, ডায়নামিক লোডের মধ্যে দুটো জিনিস আসছে, একটা হচ্ছে ইম্প্যাক্ট লোড, একটা হচ্ছে ফ্যাটিক লোড, ঠিক আছে? ইম্প্যাক্ট লোডটা খুব সোজা বোঝা। ইম্প্যাক্ট লোড হচ্ছে, তোমরা ছোটোবেলা পড়েছো, ঠিক আছে? ধরো এখানে তুমি একটা হাতুড়ি নিলে, ঠিক আছে? এখানে একটা হাতুড়ি নিলে মানে হ্যামার, ঠিক আছে? হাতুড়ি নিলে দিয়ে কি, এই হাতুড়িটা নিয়ে তুমি এখানে, এখানে একটা ধরে নাও কাঠ রাখা আছে, ঠিক আছে? এখানে জোরে এখানে কি করলে, ফোর্স দিয়ে কি করলে, এখানে মারলে, ঠিক আছে? রাইট, এখানে জোরে মারলে, রাইট? আমি তোমার মোমেন্টামের কনসেপ্ট পড়েছিলে আগে ফিজিক্সে। তাহলে এইটা কি, তুমি একটা ইম্প্যাক্ট করছো, তাই না? ইম্প্যাক্ট করছো ফর এ ফিউ সেকেন্ড, তাই তো? রাইট, তো এই যে হ্যামার দিয়ে হাতুড়ি নিয়ে মারা, ওকে ফাইন, কয়েক সেকেন্ডের জন্য, তার মানে কি এটা একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, তাই না? একটা পার্টিকুলার পয়েন্টে ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। তো দিস ইজ হোয়াট, দিস ইজ ইম্প্যাক্ট লোড। ওকে, এক্সাম্পলগুলো কিন্তু মনে রাখবে, নাহলে ভুলে যাবে, ঠিক আছে? ফটাফট লিখে নাও এক্সাম্পলগুলো, কিন্তু নাহলে ভুলে যাবে। এইবার হচ্ছে ফ্যাটিক লোড। ওকে, ফ্যাটিক লোডটা বোঝা একটুখানি চাপের, ঠিক আছে? তোমরা কোনো এখন পর্যন্ত তোমরা কিছু দেখোনি, গাড়ির ক্র্যাঙ্কশ্যাফট দেখেছো? ইঞ্জিনের ঘুরতে ক্র্যাঙ্কশ্যাফট ঘোরে, তোমরা জানো গাড়ির মধ্যে ইঞ্জিনের মধ্যে ক্র্যাঙ্কশ্যাফট থাকে, ঠিক আছে? এইটা একটুখানি এখনই বুঝবে না, ঠিক আছে? কেউ কেউ বুঝবে হয়তো, বাট বাকিরা বুঝবে না, ঠিক আছে? তোমাদেরকে এটা আমি আলাদা করে লিখিয়ে দিচ্ছি, একটু লিখে নাও, হ্যাঁ? ঠিক আছে, এই ফ্যাটিক লোডটা না একটুখানি টাফ, ঠিক আছে? এইটা একটা টাফ জিনিস আজকের ক্লাসে, যেটা তুমি এখন ইমাজিন করতে পারবে না। ফ্যাটিক লোডটা আমি লিখে দিচ্ছি, খুব সুন্দর একটা লেখা, ঠিক আছে? তারপরে এক্সাম্পল করে লেখাচ্ছি। দেখো, লেখো ফ্যাটিক লোড, ঠিক আছে? ফ্যাটিক লোড is a repetitive, repetitive বা রিপিটেডও লিখতে পারো। ফ্যাটিক লোড ইজ এ রিপিটেড or fluctuating load, fluctuating, ঠিক আছে? FLUCTUATING, ওকে, fluctuating load that acts on a material, এটা অনেক সময় জিজ্ঞেস করে, এটা ডেফিনিশনটা, acts on a material। আর তোমাদের তো জানোই, তোমাদের ল্যাব হবে, তাই না? এই সাবজেক্টের ল্যাবও আছে, ল্যাবে কিন্তু এগুলো জিজ্ঞেস করবে, ওকে ফাইন। এখন তো এক্সটার্নাল ল্যাব তোমাদের শুরু হয়ে গেছে, তো স্ট্রেংথ অফ মেটেরিয়ালে কিন্তু ল্যাব আছে, ওকে, ফর এ লার্জ নাম্বার অফ সাইকেলস which may cause, which may cause failure due to
ফ্যাটিগ, আমি পড়ছি আবার, হ্যাঁ। ফ্যাটিক লোড ইজ এ রিপিটেড fatigue load is a repeated or fluctuating load that acts on a material for a large number of cycle. very important, ঠিক আছে। এর মানে কি? এর মানে হচ্ছে ফ্যাটিক মানে লোড, ফ্যাটিক লোড হচ্ছে সেরম ধরনের একটা লোড যেটা কি রিপিটেড ভাবে, মানে সেম লোড কি হচ্ছে রিপিটেড ভাবে বা সাইক্লিক ভাবে একটা কোনো বডির ওপর কাজ করে যাচ্ছে, বুঝতে পারছো? ফর এ লার্জ নাম্বার অফ সাইকেল, ধরে না 1,00,000 বার এরকমভাবে একটা লোড এরকমভাবে একটা বডির ওপরে ধরে নাও একটা বডি সাইক্লিক ধরে না ঘুরছে, ঠিক আছে। স্যাফট বোঝো, স্যাফট, এই স্যাফট তো বোঝো, ঠিক আছে। এই যে মোটরে আমাদের থাকে সব কিছুতে, তাই না? এই যে পাম্পে মোটর আছে, স্যাফট ঘুরছে, সবচেয়ে রোটেটিং মেম্বার, স্যাফট হচ্ছে এটা রোটেটিং মেম্বার, তো ঘোরে আর কি, ঠিক আছে। ওকে, গাড়িতেও থাকে। তো এই স্যাফটটা ঘুরছে, এর উপর ধরে একটা লোড কাজ করছে, এই বারবার বা স্মল অ্যামাউন্ট হতে পারে, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। স্মল অ্যামাউন্টেরই একটা লোড কাজ করছে, কিন্তু রিপিটেড বারবার, ঠিক আছে, প্রত্যেক সেকেন্ডে এক একবার করে কাজ করছে। তো এরকম যদি অনেক নাম্বার অফ সাইকেলসে ধরে যদি কাজ করে, ঠিক আছে, ধরুন 1,00,000 বার কাজ করে, তবে গিয়ে মেটেরিয়ালটা কী হবে, দেখা গেল ফেল করে গেল, তখন ব্রেক করবে, ঠিক আছে। এখানে কিন্তু বেশি পরিমাণে লোডের ব্যাপার নেই, সেম একটা পরিমাণের লোডের অনেকবার, ঠিক আছে, 2 সেকেন্ড অন্তর হোক, 3 সেকেন্ড অন্তর হোক, বারবার বারবার কাজ করে যাচ্ছে, ঠিক আছে। ফাইন, দেখা গেল সে 1 বছর পর গিয়ে ফেল করলো, তো জিনিসটা এরকম তোমরা ইমাজিন করতে পারো, ঠিক আছে। ফাইন, বা দেখাচ্ছি, ঠিক আছে, কিছুটা এরকম ইমাজিন করতে পারো। Cyclic loading leads to material fatigue. The actuator applies fluctuating forces repeated. Internal stresses cycle between tension and compression. Microscopic cracks initiate and propagate. Cyclic loading leads to material fatigue. The actuator applies fluctuating forces repeated. Internal stresses cycle between tension and compression. Microscopic cracks initiate and propagate. ঠিক আছে, তো বারবার এর উপরে অ্যাপ্লাই করছে, ঠিক আছে, প্রত্যেক সেকেন্ডে একবার করে, তো এরকম ধরনের 1,00,000 বার হওয়ার পরে সেই মেটেরিয়ালটা কি হলো দেখো, Cyclic loading leads to material fatigue. The actuator applies fluctuating forces repeated. Internal stresses cycle between tension and compression. Microscopic cracks initiate and propagate. হয়ে গেল, ঠিক আছে। আস্তে আস্তে বুঝবে, এক্ষুনি অনেক ডিপ জিনিস বুঝতে পারছো। ফাইন, তো এই হচ্ছে ব্যাপার। ওকে, এইগুলো ম্যাক্সিমাম কিসের মধ্যে দেখা যায়, রোটেটিং মেম্বার, যেগুলো কি মেম্বার, রোটেটিং মেম্বার, ওকে, যেগুলো রোটেটিং মেম্বার সেগুলোর মধ্যে দেখা যায়। আর এই ফেনোমেনাটাকে কি বলে, ফ্যাটিকের জন্য ফেলিয়ার হলো। ওকে ফাইন, আর কি কি এক্সাম্পল হতে পারে, যেরকম বললাম তোমাদের ইঞ্জিন ক্র্যাঙ্কশ্যাফট, ঠিক আছে, এই যে ক্র্যাঙ্কশ্যাফট এটা ইঞ্জিনে থাকে, তাই না। আর কি হতে পারে, ধরো না সাসপেনশন স্প্রিং, ঠিক আছে, আমাদের গাড়ির কি হয়, গাড়ির তোমরা জানো গাড়িতে কি থাকে, সাসপেনশন থাকে, তো সাসপেনশন থাকে, তাই তো। যারা গাড়ির ব্যাপারে যারা ইন্টারেস্ট আছে জানো, তাই না। পেছনের আমাদের রিয়ারে আমাদের কি থাকে, মনোশক সাসপেনশন গাড়িতে, তাই না, বাইকে আর কি বলছি, তাই না, রাইট। আর সামনে এখন টেলিস্কোপিক সাসপেনশন, ইউএসডি, এগুলো তো জানোই বেসিক, আশা করছি, কেন অনেক ছেলেরা আছে যাদের এগুলো ইন্টারেস্ট আছে, রাইট। তো এই সাসপেনশনে কী থাকে, স্প্রিং থাকে। তো তুমি বলো একটা গাড়ি চলছে, ঠিক আছে, ইমাজিন করো গাড়ি চলছে, তো বারবার বারবার রাস্তায় কি হচ্ছে, গর্ত আসছে, বারবার বাম্পস আসছে, কি হচ্ছে, বারবার একটা লোড, সাইক্লিক লোড, তাই না, তোমাকে কমফর্ট দিচ্ছে, বাট ও তো নিজের মধ্যে অ্যাবজর্ভ করছে, তাই বারবার আসার পরে একটা টাইপ মানে কি হয়ে যায়, তোমার জানো সাসপেনশনটা কি চেঞ্জ করতে হয়, তাই তো। অনেক গাড়িতে দেখবে ফেল করে গেছে, ঠিক আছে। আর কি হতে পারে, এয়ারক্রাফট উইংস হতে পারে, ঠিক আছে, এয়ারক্রাফট, ঠিক আছে, প্লেনের উইংসগুলো হতে পারে। ফাইন, আমি একটা এক্সাম্পল লিখিয়ে দিচ্ছি তোমাদের যাতে মনে থাকে। তারপর রেলওয়ে অ্যাক্সেল হতে পারে, ঠিক আছে, এক্ষুনি এত কিছু বুঝবে না, ঠিক আছে, এইগুলো জাস্ট এক্সাম্পলের জন্য। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, ফাইন। আচ্ছা, এই যে আমি ডাইনামিক লোডিংয়েরও দেখো এক্সাম্পল দিলাম, ঠিক আছে, ফাইন। তার মানে আমি তোমাকে ডাইনামিক লোডিং একটা ভালো দেখাচ্ছি। আমাদের ডেফিনেশন কী ছিল, যে যে কোনো একটা যদি চেঞ্জ হয়, ঠিক আছে, অ্যাবভ, তাহলে ডাইনামিক লোডিং বলছি, তাই না। এরও একটা এক্সাম্পল কী হয়, প্রেস, ঠিক আছে, প্রেস একটা মেশিন হয়, ঠিক আছে, এটা আমার ম্যানুফ্যাকচারিংয়ে পড়বে। ওকে, দেখো কি হয়, এই প্রেসটার কাজ কি একটু ভালো করে দেখো। Dynamic loading involves forces that change quickly over time. Notice প্রেসটা কি করছে দেখো, উপর থেকে আসছে, তাই না, উপর থেকে এসে এই যে স্যাম্পলটা আসছে, এর উপর ফোর্স দিচ্ছে। Dynamic loading involves forces that change quickly over time. Notice how these repeated impacts cause rapid stress. এবার আমাকে বলো, ও যখন উপর থেকে আসছে, এটাকে প্রেস বলে, প্রেস মেশিন, হ্যাঁ, উপর থেকে আসছে, ও তখন কি সেম লোড নিয়ে আসছে না, ও যখন এখানে স্ট্রাইক করবে তখন ও লোডটা
বেশি ইম্প্যাক্ট করবে, তাই না? আবার যখন উপরের দিকে যাবে তখন কি ওর উপর সেম কি ও লোড নিয়ে এখানে ইম্প্যাক্ট করবে? করবে না, তখন উপর দিকে যাবে, তাই না? ওর মধ্যে কম লোড মানে অ্যাক্ট করবে। তার মানে কি লোডটা ফ্ল্যাকচুয়েট করছে, ম্যাগনিচিউডটা মানটা যখন এখানে আঘাত করা দরকার, স্ট্রাইক করা দরকার মেটেরিয়ালকে, তখনও বেশি ইম্প্যাক্ট করবে, তাই না? তার মানে লোডে বেশি অ্যাপ্লাই করবে, কিন্তু আবার যখন উপরে যাবে তখন কি হবে? তখন আবার লাইট হয়ে যাবে, ঠিক আছে, ফাইন। তো এইভাবে কী করছে, লোডটাকেও ফ্লাকচুয়েট করছে, রাইট? তা এখানে ম্যাগনিচিউডের যে মানটা বলছিলাম আমি, ম্যাগনিচিউড চেঞ্জ হওয়ার কথাটা, এটা এখানে ঘটছে, ঠিক আছে, ফাইন। অনেক কনসেপ্ট আছে, একটুখানি একদিনই সব বুঝে যাবে এরকম নয়, বাট একটা আইডিয়া তো যাতে পাও, ঠিক আছে, কী করে জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, ডাইনামিক লোড বা স্ট্যাটিক লোড বুঝে গেছো, ডাইনামিকটা কী করে ধরনের চেঞ্জ, এটা ম্যাগনিচিউড যে ভিডিওটা তোমায় দেখালাম, তার মধ্যে ইম্প্যাক্টটা যেরকম একটা পড়ছে, একটা ফ্যাটিক পড়ছে, ঠিক আছে। আর ফ্যাটিকটাই স্পেশালি বারবার জিজ্ঞেস করে, বারবার বলছি রিপিটেড আর ফ্লাকচুয়েটিং লোড, ঠিক আছে, বারবার একটা বস্তুর উপর বারবার বারবার এভাবে এভাবে আঘাত করছে, ঠিক আছে, একটা লোড, ঠিক আছে, অনেক সময় ধরে, ঠিক আছে, অনেক সময়কাল ধরে, সেটা 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, হোয়াট এভার, ঠিক আছে, দিয়ে তারপরে গিয়ে ফেলিওর করে। এরকম নয় যে তুমি একবার এর উপর বেশি লোড অ্যাপ্লাই করলে ফেলিওর হয়ে যাবে, এরকম নয় কিন্তু, ঠিক আছে, স্মল পরিমাণেরই হতে পারে, কিন্তু লার্জ নাম্বার অফ সাইকেল যে কোনো জিনিস যখন ডিজাইন করা হয় তখন আগে টেস্ট করে নেওয়া হয় যে সে কত কত নাম্বার অফ সাইকেল সে সাস্টেন করতে পারবে, বুঝলে, সবার একটা লাইফ থাকে, ওকে, সবার একটা লাইফ স্প্যান থাকে, ওকে, আমরা এখন ডিজাইন করি, সবার একটা লাইফ স্প্যান থাকে, রাইট? যদি ও কোনো এরকম জায়গায় যায় যেখানে তোমার সাইক্লিক লোড কাজ করছে, তার একটা লাইফ স্প্যান থাকে ধরো 2 লাখ, ঠিক আছে, 2 লাখ বার এরকম রিপিটেড লোড কাজ করলে সে ততক্ষণ নিতে পারবে, তারপর ফেলিওর হবে, তোমাকে চেঞ্জ করতে হবে ইয়েটা, অবজেক্টটাকে, বুঝতে পারছো? এইভাবেই আর কি হয় একটা ডিজাইন যে কোনো। ঠিক আছে, তাহলে হলো, ঠিক আছে। এবার আমরা মেন পার্টে আসবো। এইটা হচ্ছে ফার্স্ট কাইন্ড অফ লোড নিয়ে ডিসকাশন আমরা করলাম, যেটা উইথ রেসপেক্ট টু টাইমের মধ্যে পড়ে, কিন্তু এটা কি আমাদের মেন কাজে লাগবে এই সাবজেক্টে? না। এইবার যেটা আমরা পড়বো উইথ রেসপেক্ট টু ডাইরেকশন আর ক্রস সেকশন, এইটা হচ্ছে সবথেকে আমাদের মেন কাজে লাগবে, ঠিক আছে, ফাইন। এখানে জায়গা হবে, লেটস সি, ঠিক আছে, চলো লেখো সেকেন্ডেরটা। এইটা হচ্ছে সবথেকে মেন, যেখান থেকে তুমি পুরো মানে নিউমেরিক্যালের ইয়ে পাবে, ঠিক আছে, বেস তৈরি হবে। উইথ রেসপেক্ট টু ডাইরেকশন লিখে রাখো, উইথ রেসপেক্ট টু ডাইরেকশন অর ক্রস সেকশন, উইথ রেসপেক্ট টু ডাইরেকশন অর ক্রস সেকশন লিখেছো ফটাফট। এবার ডাইরেকশনের হিসাবে বা ক্রস সেকশনের হিসাবে আমরা ক্রস সেকশনটা কী নিই সব আঁকবো, একটু পরে এখন আঁকবো, ঠিক আছে, অবজেক্ট বুঝে যাবে, কোনো চাপ নেবে না। এবার এরকম করে নাও ক্লাসিফিকেশান, সব থেকে মেন যেটা তোমাদের খুব জানার দরকার, এটা না জানলে কিছুই হবে না। লেখো নর্মাল লোড, নর্মাল লোড, আর এখানে লেখা হচ্ছে শিয়ার লোড, এসএইচ ডবল ইয়ার, লিখেছো? এই নর্মাল লোডের মধ্যে কে কে আসবে? এর মধ্যে আসবে হচ্ছে, লেখো অ্যাক্সিয়াল লোড, অ্যাক্সিয়াল লোড, ঠিক আছে, এলো এডিটার লিখলাম না, শুধু এল লিখলাম, হ্যাঁ। আর এটা লেখা হচ্ছে ইসেন্ট্রিক অ্যাক্সিয়াল লোড, ওকে। এবার অ্যাক্সিয়াল লোডের মধ্যেও আবার দুটো ভাগ হবে, একটা হচ্ছে টেনশন, একটা হচ্ছে কম্প্রেশন। সে অ্যাক্সেলের তারপরেরটা তো লেখাটা বুঝতে পারলাম, স্যার একবার কোনটা বলে দিন। বলো, কোনটা, কোন জায়গাটা? এটা এটা ইসেন্ট্রিক, ইসিসিএনটিআরআইসি, ইসেন্ট্রিক, ইসেন্ট্রিক অ্যাক্সিয়াল লোড, ওকে, ইসেন্ট্রিক, ইসিসিএনটিআরআইসি, ওকে, ফাইন। আবার দুটোকে ভাগ করবো আমরা, টেনশন, এটাকে টি লিখলাম আমরা ব্র্যাকেটে, এটাকে কম্প্রেশন সি লিখলাম, হ্যাঁ। এরও দুটো ভাগ হচ্ছে, একটা টেনশন আর একটা কম্প্রেশন, ঠিক আছে, এটা ছোটো হাতে লিখে দিলাম, একই জিনিস, ঠিক আছে, ফাইন, লিখে নাও ফটাফট। আর এখানে হচ্ছে কি শিয়ার লোড লিখেছি, ঠিক আছে, এর শুধু দুটোই ভাগ হবে, এটা হচ্ছে ডাইরেক্ট শিয়ার, ডাইরেক্ট শিয়ার লোড,
আর এটা হচ্ছে সেম ভাবে ইসেন্ট্রিক, ইসিসিএন, এটা যেটা লিখলাম এখানে সেম, টিআরআইসি, ইসেন্ট্রিক শিয়ার লোড। ইসেন্ট্রিকটা কি, যেটা সেন্টারে নয়, সেন্ট্রিক নয়, যেটা অ্যাক্সিস দিয়ে কাজ করছে না, অ্যাক্সিসের বাইরে কাজ করছে, সেটার ওকে আমরা ইসেন্ট্রিক বলি টেকনিক্যালি। ঠিক আছে, চলো লিখে নিয়েছো ফটাফট। কারো মনে হচ্ছে নাকি বিশাল চাপের জিনিস, প্রথম ক্লাসে এত কিছু চলে এলো? কারোর মনে এরকম ভাবনা হচ্ছে? আর থার্ডে লেখো হচ্ছে, এখানে শেষ করেছি, পরের পাতায় যাচ্ছি না, লেখো এইগুলোতে ডিসকাস তো এখন করবো, এটা লিখে নাও। উইথ রেসপেক্ট টু ডিস্ট্রিবিউশন অফ লোড, ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু ডিস্ট্রিবিউশন। তোমরা যেটা বিমে পড়েছো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে, কী কী ধরনের লোড ছিল বলো? আমরা তো ফার্স্ট ইয়ারে পড়েছো। তোমরা যে বিম পড়েছো, বিমের মধ্যে কী কী ধরনের লোড পড়েছো দেখি তো, কে বলতে পারো? বিম তোমরা এটা পড়েছো এই মেকানিক্স পরীক্ষা দিলে তোমরা সেকেন্ড সেমিস্টারে রিসেন্টলি, ওখানে কী কী ধরনের লোডগুলোর নাম কী ছিল বলো দেখি। হ্যাঁ, মেকানিক্যাল নিয়ে পড়ছো, এগুলো যদি না বলতে পারো লজ্জার ব্যাপার কিন্তু, তার মানে কিছুই জানো না। কেউ এরকম আছো বলতে পারবে? কী কী লোড কাজ করছিল তোমাদের সিলেবাসে, এই যে বিম যখন করেছিলে তোমরা সেকেন্ড সেমিস্টারে? হ্যাঁ স্যার বলবো, হ্যাঁ বলো, আমি তো চাইছি, ভুল হলে হয়তো। পয়েন্ট লোড, ইউডিএল, ইউভিএল লোড। ভেরি গুড, তাই তো। কে তুমি, নাম কি আমি দেখতে পাচ্ছি না, এমনি জিজ্ঞেস করছি। হুম? স্যার ননি ডাকুয়া। ও আচ্ছা আচ্ছা, ননি, তোমার চিনি, বলো। তাহলে পয়েন্ট লোড, ঠিক আছে, পয়েন্ট লোড কন্টেন্ট দেখেছে। যারা ভাবছো এটা কি জিনিস, তারা বিম করনি, আমার অ্যাপে কিন্তু বিমও ফ্রিতে দেওয়া আছে, তারপরে দেখবে ওর সে দুটো ক্লাস আছে ব্যাস, আর কিছু জীবনে বিম কোনো অঙ্ক পারবে না এরকম নয়, ওটা দরকার বিমের অঙ্ক এই সেমিস্টারেও, ওই জন্যই দেওয়া, এমনি দেওয়া নেই। এটা হচ্ছে পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোড বলা হয়, তাই তো, রাইট? এইভাবে কাজ করে, এই যে বিমের ওপর একটা পয়েন্টে কাজ করে, তাই না? পয়েন্ট লোড আর কনসেন্ট্রেটেড লোড দুভাবেই বলা হয়, ঠিক আছে, যেন অর লিখলাম, হ্যাঁ, রাইট। তারপরে কি ছিল? ইউডিএল, তাই তো, ইউডিএল। আর থার্ড নম্বর কি ছিল? ইউভিএল, তাই তো, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ইউনিফর্মলি ভ্যারিং লোড, রাইট, এগুলো ফুল ফর্ম। তো এইভাবেও কিন্তু লোড হতে পারে, এটা তোমরা জানোই অলরেডি, বিমে করেছো, অ্যাপেও দেওয়া আছে। এইবার হচ্ছে আমরা এইটা নিয়ে পড়তে হবে যে নর্মাল লোডটা কি, তাই না, রাইট, শিয়ার লোডটা বলতে কি বোঝাচ্ছি, এগুলো নিয়ে আমরা এখন পড়বো, ঠিক আছে। তো আমরা ড্রয়িং করবো, ড্রয়িংয়ের মাধ্যমেই পড়বো। চলো তাহলে পেজটা চেঞ্জ করি, সবাই লিখেছো ক্লাসিফিকেশান? তাহলে দেখো অ্যাকচুয়ালি লোডিংয়ের আমরা ক ধরনের ক্লাসিফিকেশান করলাম, 3 ধরনের। একটা হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে, তার মধ্যে স্ট্যাটিক লোড আর ডাইনামিক লোড পড়ছে। স্ট্যাটিক লোড কি, কিছুই চেঞ্জ হবে না, ম্যাগনিটিউড, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, ডাইরেকশন। ডাইনামিক লোডে কিছু একটা চেঞ্জ হলে ডাইনামিক লোড বলছি, তার মধ্যে দুটো দুটো করে পড়ছে। আর এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু ডাইরেকশন, মানে কোন ডাইরেকশনে কাজ করছে, ঠিক আছে, বা ক্রস সেকশনের রেসপেক্টে, এই এতগুলো, এগুলো আমরা একটু পড়বো এখন। আর এটা তো উইথ রেসপেক্ট টু ডিস্ট্রিবিউশন, মানে কীভাবে লোডটা ডিস্ট্রিবিউটেড, পুরো বিমটা জুড়ে, একটা পয়েন্টে না পুরোটা জুড়ে, ঠিক আছে। তো এটার কথাই বলছি আর কি, ফাইন। চলো স্যালি প্রসিড, ঠিক আছে। তো এবার আমরা লোডিংটা বুঝবো, এই যে এত লিখলাম, লোডিংগুলো বুঝবো, ঠিক আছে। তাহলে লিখে দাও লোডিং। এবার আমি সুন্দর করে আঁকবো, তোমরা আমার থেকেও ভালো করে আঁকার চেষ্টা করবে। আমি একটুখানি আগে এঁকে নিই জিনিসটা, তারপর দেখতে হবে সব লাইনগুলো কিন্তু প্যারালাল করে, হ্যাঁ। এই যে লাইনগুলো দেখছো, এই লাইনটা একের সাথে প্যারালাল, এটা যেটা দেখছো এটা দেখছো একের সাথে প্যারালাল ভাবে আছে, তাহলে কিন্তু আঁকাটা সঠিক হবে, নাহলে কিন্তু অন্য কিছু দাঁড়িয়ে যাবে তোমার আঁকাতে, ঠিক আছে। ব্যাস এঁকেছি, তোমরা এবার সুন্দর করে এঁকে ফেলো। থ্রিডি ফিল যাতে আসে, হ্যাঁ। এঁকে ফেলো সবাই ফটাফট।
এবার থেকে জিনিসগুলো কম্পারেটিভলি অতটা নিউ মনে হবে না, ততটা এতক্ষণ হচ্ছিল। এইটা ইন্ডিকেট কি করছি গেলে অ্যাক্সিস, ঠিক আছে, যেভাবে আমি ডিনোট করব, এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে জেড, এদিকে ওয়াই। ঠিক আছে, আঁকো, টাইম দিচ্ছি, হ্যাঁ, লেট মি হ্যাভ সাম ওয়াটার গাইস, ওকে, ড্র ফটাফট আঁকো। আমরা এখনো স্ট্রেস, তার যেটা মেন আর কি, তারপর স্ট্রেংথ কথাটা ডেফিনিশন সব এখনো লেখাবো, ঠিক আছে, কিচ্ছু লেখায়নি কিন্তু, এইটার পরে এটা শেষ হবে তারপরে। এবার দেখো তোমরা ক্রস সেকশন এটা এঁকেছো মোটামুটি। ক্রস সেকশন বলতে কি বলা হয়, এইটাকে বলা হচ্ছে ক্রস সেকশন। কি ধরনের শেপ, রেক্ট্যাঙ্গুলার শেপ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্রস সেকশন। সিমিলারলি যদি সার্কুলার হতো, যদি সার্কুলার দিয়ে আঁকতাম, ঠিক আছে, তাহলে এটা হয়তো আমার ক্রস সেকশন, ঠিক আছে। তাই এবার যখন ক্রস সেকশনগুলো বলবো বুঝতে পারবে আশা করছি ক্রস সেকশন বলতে কী বোঝাচ্ছে, ক্লিয়ার। আমি দেখো এখানে লিখেছি, এখানে কি লিখেছি, উইথ রেসপেক্ট টু ডাইরেকশন অর ক্রস সেকশন, মানে ক্রস সেকশনের রেসপেক্টে বলা যায় বা ডাইরেকশনের রেসপেক্টে বলা যায়, ঠিক আছে, ফাইন। এবার এরকম একটা হয়ে আমি একটা বিম এঁকেছি, ঠিক আছে, ফাইন। এটা কি ধরনের বিম এঁকেছি বলো তো, বিমটা কি ধরনের কেউ বলতে পারবে, এটা সিম্পল সাপোর্টেড না ক্যান্টিলিভার, কি ধরনের বিম এঁকেছি এটা? ক্যান্টিলিভার। ক্যান্টিলিভার, তাই তো। আচ্ছা, আমাদের ঘরে যে আছি, ঘরের মধ্যেই ক্যান্টিলিভার বিমের এক্সাম্পল কোথায় আছে? ঘরের চারিপাশের মধ্যে একটা, সানসেট গুলো। হ্যাঁ, ভেরি গুড। কি নাম তোমার? দেখতে পাচ্ছি না, শুনি, অনেকজনকে তো চিনি মোটামুটি। হৃদয় সাহা। আচ্ছা আচ্ছা, বাহ, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমাদের যে উইন্ডোর যে সানসেটগুলো, এটাই হচ্ছে এক্সাম্পল অফ ক্যান্টিলিভার লোড, তাই না? তো এরকমই দেখো, এই লোড বলছি বিম, ঠিক আছে। তো এটা আমরা দেখো সিমিলারলি ওরকমই এঁকেছি অনেকটা, তাই না? একদিকে দেখো সাপোর্ট আছে। তো এবার দেখো, তাহলে এই ডিরেকশনটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ, এক্স ওয়াই জেড কীভাবে করছি। এবার দেখো আমি বলতে পারি এইটা হচ্ছে অ্যালং দি অ্যাক্সিস ডাইরেকশন, এই যে ডাইরেকশনটা আমি ইন্ডিকেট করছি, এই যে বডিটা আমি এঁকেছি, এই যে অ্যাক্সিসটা আমি রিপ্রেজেন্ট করছি এই দিকে, এটা আমি বলতে পারি অ্যালং দি অ্যাক্সিস বোঝাচ্ছে, হ্যাঁ কি না? এই ডিরেকশনটা, এই যে বডির যে এই ডিরেকশনটা এটা রিপ্রেজেন্ট করছে, এটা আমি বলতে পারি যে অ্যালং দি অ্যাক্সিস, অ্যাক্সিসটা তো এইভাবেই যাচ্ছে বডিটার, তাহলে এই ডিরেকশনটা কি অ্যালং দি অ্যাক্সিস রিপ্রেজেন্ট করছে কি করছে না? অ্যালং দি অ্যাক্সিস করছে, ঠিক আছে, ফাইন। তাহলে আমি এখানে কিন্তু তিনটে ডাইরেকশন এভাবে আমি আঁকবো, ঠিক আছে, ফাইন। দেখো তো এই যে ডিরেকশনটা এক্ষুনি আঁকলাম, তাহলে এই হিসাবে আমার এখানে কি হওয়া উচিত, এখানে আমি অবশ্যই ফোর্সই দিচ্ছি, ঠিক আছে, এফ দিচ্ছি। তাহলে আমি এক্স লিখবো, জেড লিখবো না ওয়াই লিখবো, কি লিখবো বলো তো, কি লেখা উচিত? এখানে তলায় এক্স ওয়াই এক্স লিখবো, তাই তো, কারণ এটা এক্স ডাইরেকশানে, এ দেখো এই ডাইরেকশানেই যাচ্ছে, তাই না, বেসিক্যালি, রাইট, ঠিক আছে। তাই এটা দেখে কিন্তু ওই জন্য এঁকেছি তোমাদের রেফারেন্সের জন্য, ঠিক আছে, এক্স ডাইরেকশান। এবার দেখো তো এই ডাইরেকশানটি কি অ্যালং দি অ্যাক্সিস নয়? অ্যালং দি অ্যাক্সিস নয়, কথাটা ভালো করে ঢুকিয়ে রাখো, যে এটা কি অ্যালং দি অ্যাক্সিস নয়, কি ডিরেকশান অ্যালং দি অ্যাক্সিস, তাই তো, রাইট। এবার আমাকে বলো তো এর সাথে এইখানে কত অ্যাঙ্গেল করছে, একটু ভালো করে দেখো। আর একটু পারফেক্ট হতো আমার আঁকাটা হতে পারতো, বাট এই যে অ্যাঙ্গেলটা করছে এটা কত অ্যাঙ্গেল করছে, এই যে ফোর্সটা কাজ করছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি করছে, ভেরি গুড। তাহলে এবার তোমাকে আমি যদি প্রশ্ন করি, আচ্ছা কেউ বলো তো, এই যে ক্রস সেকশনটা আছে এর সাথে ফোর্সটা কত ডিগ্রিতে কাজ করছে? এই যে ক্রস সেকশনটা আছে, এই ক্রস সেকশনের সাথে ফোর্সটা কত ডিগ্রিতে কাজ করছে, কত ডিগ্রিতে কাজ করছে এক্ষুনি বললে তোমরা, বলো। এটাও 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে কাজ করছে, তাই তো। তার মানে আমি বলতে পারি যে এই ফোর্সটা, ঠিক আছে, ইট ইজ পারপেন্ডিকুলার টু দি ক্রস সেকশন, বলতে পারি কি পারি না? ক্রস সেকশনের সাথে পারপেন্ডিকুলারভাবে কাজ করছে। সব ভেঙে ভেঙে বলছি, ঠিক আছে, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে, চুপচাপ এখানে কেউ ক্লাসে জয়েন করে চুপচাপ বুঝলে না এরকম করো না। তাই জন্য ভেঙে ভেঙে বলছি যে এটা কি বলতে পারি, এই যে ফোর্সটা কাজ করছে, মানে এই ফোর্সটার কথা বলছি, এটা আমি সাইডে আঁকলাম আর কি বোঝানোর জন্য। তো এটা যেহেতু এখানে 90 ডিগ্রি তোমরা নিজেরাই বললে, তাহলে এটা ক্রস সেকশনের সাথে কীভাবে আছে, পারপেন্ডিকুলারভাবে আছে, হ্যাঁ কি না?
তাহলে আমি যদি বলি এফএক্সটা কিভাবে কাজ করছে, তাহলে উত্তরটা কি দেবে? ইট ইজ পারপেন্ডিকুলার টু দি ক্রস সেকশন। হ্যাঁ কি না বলতে পারি কি পারি না বলো? কোনো কনফিউশন আছে কি নেই? বলতে পারি কি পারি না, একটু বলো, তারপরে আমি এগোবো। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো ফটাফট। ক্লিয়ার স্যার। ঠিক আছে, আবার সেম ওয়েতে আমি বলতে পারি যে এটা অ্যালং দি অ্যাক্সিস কাজ করছে। দুভাবেই কিন্তু আমি বোঝা যাচ্ছি, ঠিক আছে, দুভাবেই কিন্তু আমি বোঝা দিয়ে যাচ্ছি তোমাদের। এই যে এফেক্টসটা এটা কাজ করছে, এটা আমি বলতে পারি অ্যালং দি অ্যাক্সিস কাজ করছে, ঠিক আছে, এই বডিটার অ্যাক্সিসটা এইদিকেই যাচ্ছে, ঠিক আছে ফাইন। একটুখানি হালকা ডিরেকশনটা ব্যাকা হয়েছে, সেটা আলাদা ব্যাপার, এটা আঁকার জন্য হয়েছে। অ্যালং দি অ্যাক্সিসও যেরকম কাজ করছে, বা আমি বলতে পারি পারপেন্ডিকুলার টু দি ক্রস সেকশন কাজ করছে। বলতে পারি কি পারি না? দুভাবেই বলতে পারি কি পারি না, আমি দুভাবে বোঝাচ্ছি সেম ফোর্সটাকে। কারো কি এখন মানে এক বিন্দু কোনো ইয়ে আছে, কনফিউশন আছে, বলে ফেলো ফটাফট, কোনো অসুবিধা নেই। যেটা শিখবে ভালো করে শিখবে, না মুখস্থ কোনো জায়গা নেই। তাহলে দ্য এফেক্টস ফোর্স ইজ অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু দি ক্রস সেকশন অর অ্যালং দি অ্যাক্সিস অফ দি বিং। বলতে পারি কি পারি না? তাহলে এই ধরনের আমি কি বলবো এদেরকে, এই যখনই অ্যালং দি অ্যাক্সিস কাজ করে, ঠিক আছে, যেটা তোমার অ্যালং দি অ্যাক্সিস ডাইরেকশন, সেটাকে আমি কি বলবো? লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস। কি বলবো গাইস? কি বলবো? যদি অ্যালং দি অ্যাক্সিস যে কাজ করছে তাকে আমি কি বলবো? লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস। কি বলবো? লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস। ভালো করে লিখে রাখো সব, এই জায়গাটা আমরা ধীরে ধীরে পড়বো, হ্যাঁ, এখানে কোনো কনফিউশন থাকলে কিন্তু হবে না। লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস, লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস, ঠিক আছে, লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস। ওকে, LONGITUDINAL। ওকে, লিখেছো ফটাফট? তার মানে কি, যখন তোমাকে বলবো যে লঙ্গিটিউডিনাল অ্যাক্সিসটা কোনটা হবে, তুমি কি বলবে? যে বস্তুটা আছে তার অ্যালং দি অ্যাক্সিস যেটা হবে ডাইরেকশন, সেটাই হবে তার লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস। ক্লিয়ার? এইবার এই যে নর্মাল লোড, ভালো করে এবার শোনো, এই যে নর্মাল যে লোডটা আছে, ঠিক আছে, এই যে নর্মাল যে লোডটা আছে, এটা সব সময় কি হবে? সব সময় এটা লঙ্গিটিউডিনাল অ্যাক্সিসের ডাইরেকশানেই কাজ করবে। কি বললাম? যে নর্মাল লোড আমি তাদেরকে বলছি যারা কিনা লঙ্গিটিউডিনাল ডাইরেকশানই কাজ করবে। এই যে লিখেছি উইথ রেসপেক্ট টু ডাইরেকশান, ঠিক আছে, তাহলে এই যে এই ফার্স্ট যে পয়েন্টটা ডাইরেকশান, সেটাই তো আমি ডাইরেকশান বোঝানোর জন্য তোমাকে এইগুলো কনসেপ্টগুলো আসছি না, লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস কি, আর ক্রস সেকশনে তোমাকে বললাম এই পারপেন্ডিকুলারভাবে কাজ করবে, ঠিক আছে, দুভাবেই কিন্তু বুঝতে হবে, ডাইরেকশনের রেসপেক্টেও ক্রস সেকশনের রেসপেক্টেও। বোঝা গেল? তাহলে যে কোনো বস্তুর, দেখো তাহলে আমি যদি এরকম একটা যদি সার্কুলার যদি অবজেক্ট রাখি, সেমভাবে এটা তো রেক্ট্যাঙ্গুলার রাখলাম, যদি সার্কুলার হতো, ঠিক আছে ফাইন, তাহলে এইটাই তো লঙ্গিটিউডিনাল হতো, এটাই তো অ্যালং দি অ্যাক্সিস হতো, তাহলে এই ডাইরেকশনটা কি হতো? এই ডাইরেকশনটা আমরা বলতাম লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস। আর আমি এক্ষুনি কি বললাম? লঙ্গিটিউডিনাল যেটা অ্যাক্সিস হবে, সেই অ্যাক্সিসে কোন ধরনের লোড কাজ করবে? বলো ফটাফট, কোন ধরনের লোড কাজ করবে লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস যেটা হবে? নর্মাল লোড। নর্মাল লোড, ভেরি গুড, ঠিক আছে, শিয়ারটা পরে বোঝাচ্ছি, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে নর্মাল লোড। এবার নর্মাল লোডের মধ্যে তোমরা দেখছো অ্যাক্সিয়াল লোড, একটা হচ্ছে ইসেন্ট্রিক লোড। অ্যাক্সিয়াল লোডটা কি? তার মানে যে লঙ্গিটিউডিনাল ডাইরেকশনে কাজ করবে, কিন্তু পুরো অ্যাক্সিসের থ্রু দিয়ে কাজ করবে, পুরো অ্যাক্সিস তো একটাই হবে, অ্যাক্সিসের থ্রু দিয়ে। আর যদি একটু বাইরের জায়গা থেকে বা এইদিকে ওইদিকে দিকে দিকে কাজ করে সেম ডাইরেকশনে, সেটাকে ইসেন্ট্রিক বলি। জাস্ট একটা হালকা পয়েন্ট আমি আসছি ধীরে ধীরে। আর অ্যাক্সেলোডের মধ্যে আবার তুমি দেখছো টেনশন কম্প্রেশন আছে, কারণ অনেক ভাগ, তাই না? এবার দেখো, এবার আমাকে তোমরা বলো সিম্পলভাবে, এই দিকে যে ডাইরেকশানটা, এটা কি অ্যালং দি অ্যাক্সিস ডাইরেকশান না ডাইরেকশান নয়? শুধু এইটুকু আমাকে রিপ্লাই দাও। এই যে ডাইরেকশানটা, এটা কি অ্যালং দি অ্যাক্সিস ডাইরেকশান কি ডাইরেকশান, না কি অন্য ডাইরেকশান? আমাকে বলো, ভেবে বলো, ঠিক আছে, ঠিক আছে। এটাও কি অ্যালং দি অ্যাক্সিস ডাইরেকশান নাকি অন্য ডাইরেকশান? এটা অন্য ডাইরেকশন। অন্য ডাইরেকশান, ভেরি গুড, তাই তো ফাইন। আচ্ছা, আমার ছবি হিসাবে এটা কোন ডাইরেকশান এমনি এই এক্স ওয়াই জেড এর রেসপেক্টে বলো আমাকে? স্যার জেডে। যে ডাইরেকশান, তাই তো, ভেরি গুড, ঠিক আছে ফাইন। এইবার দেখো, তাহলে এইটা কি আমি এবার ভালো করে আঁকছি, দেখো এই মিডল থেকে আঁকছি, ঠিক আছে, এই 90 ডিগ্রিটা আমি সরাচ্ছি। তাহলে এবার মাথায় ঢুকি না ভালো করে, যে লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস কি যে বডিটা আঁকবে তার
যেটা অ্যাক্সিস সেই ডাইরেকশনই হয় লংজিটিউডাল অ্যাক্সিস, আর লংজিটিউডাল অ্যাক্সিসের দিকেই কে কাজ করবে, নর্মাল লোড, সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, এবার আমি এখান থেকে দেখো সেমভাবে এইখান দিয়ে একটা টানছি, ঠিক আছে, এই ডাইরেকশানে টানছি, ঠিক আছে, এই দিকে এফ, তাহলে এর তলায় কী দেবো তোমরাই বললে, এটা জেড ডাইরেকশন, জেড দিচ্ছি। আবার দেখো এই ডাইরেকশনটা দিচ্ছি, ঠিক আছে, এটা কোন ডাইরেকশন বলো, Y. ওয়াই ডাইরেকশন। এইবার তোমরা বলো আমাকে, এখানে ওইটা আমি আলাদা করে আঁকছি না, ওখানে নাহলে ছোটো জায়গা তো। এইবার বলো তো, এটা জেড আছে এইভাবে, তাই তো, এফ জেড আছে, আগের ফোর্সটা এবার ক্রস সেকশনের রেসপেক্টে, ঠিক আছে, আইডিয়া করো ক্রস সেকশনের রেসপেক্টে, এটা ছিল আমার ক্রস সেকশন, ঠিক আছে, এটাই তো ক্রস সেকশন। তাহলে আগের এটা কি ছিল, এইভাবে ছিল তো এফ এক্সটা, এটা 90 ডিগ্রি করে ছিল, কিন্তু এটা কিভাবে আছে এফ জেডটা, এফ এক্সটা ছিল 90 ডিগ্রি করে, মানে পারপেন্ডিকুলার বলেছিলাম, তাই তো, পারপেন্ডিকুলারভাবে আছে, রাইট, ঠিক আছে। তাহলে এ কীভাবে আছে, এই জেডটা কীভাবে আছে, পারপেন্ডিকুলারভাবে আছে কি নেই, বলো বলো, ভাবো। 180 degree. হ্যাঁ, এই 180 ডিগ্রিটা ঠিক আনসার হলো না, ঠিক আছে, তুমি যে জিওমেট্রিক সেন্সে বলছো, বাট আরেকটুখানি বেটার আনসার চাইছি, যাক ট্রাই করেছো, ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। Sir, horizontal. দেখো এ এর সাথে কিভাবে আছে, গায়ে 0 degree angle along the plane. হ্যাঁ, অ্যালং দি প্লেন, বাই, তো টেকনিক্যালি উত্তর চাইছি, ভেরি গুড, তাই তো, তার মানে এ কি প্লেনের সাথে আছে, অ্যালং দি প্লেন বা অ্যালং দি ক্রস সেকশন আছে, বলতে পারি কি পারি না, এফ জেডটা এর গায়ে থেকে বেরোচ্ছে, তাই না, এর অ্যালং দি প্লেন আছে বা অ্যালং দি ক্রস সেকশন, যেহেতু এটাকে আমরা ক্রস সেকশন বলছি, বলতে পারি কি পারি না, অ্যালং দি ক্রস সেকশন, ওয়ার্ডটা লিখে রাখো, ঠিক আছে। আগেরটা ছিল পারপেন্ডিকুলার টু দি ক্রস সেকশন, যখন আমি এর কেসে বলেছি তাকে লিখে দিচ্ছি পারপেন্ডিকুলার টু ক্রস সেকশন। তাহলে এ কীভাবে আছে, অ্যালং দি মানে গায়ে ঠেকে বেরোচ্ছে, এভাবে ইমাজিন করো, তাই না, ফোর্সটার গায়ের সাথে চিপকে আছে, গায়ে ঠেকে বেরোচ্ছে, দ্যাট ইজ অ্যালং দি প্লেন আছে, ঠিক আছে, বা অ্যালং দি ক্রস সেকশন আছে, টু বি স্পেসিফাইড, ঠিক আছে, রাইট, ভেরি গুড, ঠিক আছে, নিজেরা দেখছো, নিজের ব্রেন যদি ইয়ে করো কত আইডিয়াস বেরোয়। সিমিলারলি এই যে এই ডাইরেকশানে যে ফোর্সটা, এটা কীভাবে আছে, এই যে এঁকেছি এফ ওয়াই, এটা নিজেরা এবার পেরে যাবে, এফ ওয়াইটাও কীভাবে আছে, দেখো, এটা দেখো, ওটা দেখো, যেটা খুশি দেখো, এফ ওয়াইটাও কীভাবে আছে, পারপেন্ডিকুলার নাকি অ্যালং দি প্লেন আছে, শুধু এইটুকুনি বলো, ঠিক আছে, আর ওটার কিছু ভাবতে হবে না তোমাকে। এও কীভাবে আছে, এ কি 90 ডিগ্রি করছে এফ ওয়াই, নাকি এও কি অ্যালং দি প্লেন আছে, অ্যালং দি ক্রস সেকশন আছে, কি আছে বলো, খুব ভাবনায় পড়ে আছে। এইটা যদি এইদিকে, যদি এদিকে হয় অ্যালং দি প্লেন বলতে, আর এটা কি অন্যরকম ভাবে আছে, হ্যাঁ, বলো কিভাবে আছে, হুম, Along the plane ই আছে। অ্যালং দি প্লেনই আছে, তাহলে এত ভাবছো কি, অ্যালং দি প্লেনই আছে, তাহলে সেটা জেড ডাইরেকশানে হোক না কেন গায়ে থেকে বেরোচ্ছে, ইমেজিন করো গায়ে থেকে বেরোচ্ছে, তুমি একটা যদি এখানে যেটা ধরো পাতা পাতা নিলে, একটা খাতার পেজ নিলে, তুমি পেনটাকে এভাবে রাখলে গায়ে, মানে গা ঘেঁষিয়ে রাখলে, তাহলে কি ওটা অ্যালং দি প্লেন কাজ করছে পেনটা, ঠিক আছে, ফোর্সটা, সিমিলারলি এভাবেও রাখলে, কিন্তু তুমি এইটাকে রাখতে পারবে, এটাকে কি গা ঠেসিয়ে রাখতে হবে, না পেনটাকে যদি তুমি এইভাবে রাখো পাতার সাথে, এটা এরকম দেখতে হবে, ঠিক আছে, এটা আগেরটা পড়লাম লংজিটিউডাল। তাহলে এইগুলো হচ্ছে অ্যালং দি প্লেন কাজ করছে, যে যখন অ্যালং দি প্লেন কাজ করে সেগুলোকে আমি কি অ্যাক্সিস বলি, সেগুলোকে আমি ট্রান্সভার্স অ্যাক্সিস বলি, কি বলি, ট্রান্সভার্স অ্যাক্সিস বলি। তাহলে অ্যালং দি প্লেন যখনই কাজ করবে যে কোনো ডাইরেকশানে, যখন দেখবে তাহলে এই ডাইরেকশানেও অ্যালং দি প্লেন কাজ করছে, তাহলে এটাকে আমি কি বলবো, ট্রান্সভার্স অ্যাক্সিস, ট্রান্সভার্স, TRANS VRAC, ট্রান্সভার্স অ্যাক্সিস, ক্লিয়ার। তাহলে এটাও কি হবে, এটাও ট্রান্সভার্স অ্যাক্সিস হবে, বলো এইটুকুনি ক্লিয়ার হলো। ক্রস সেকশনের রেসপেক্টে লংজিটিউডাল কাকে বলবো, যে 90 ডিগ্রি বরাবর কাজ করবে, ওই ডিরেকশনটাকে আমরা কি বলবো, লংজিটিউডাল অ্যাক্সিস ক্রস সেকশনের রেসপেক্টে, আর ক্রস সেকশনে যদি অ্যালং কাজ করে তাকে আমরা কি বলবো, ট্রান্সভার্স অ্যাক্সিস। এই লংজিটিউডাল আর ট্রান্সভার্সেসটা ক্লিয়ার হলো কি হলো না বলো, এই লংজিটিউডাল আর ট্রান্সভার্সেসটা ক্লিয়ার হলো কি হলো না বলো, Clear, sir. ঠিক আছে, চোখে ভিজুয়ালাইজ করা চাই, ঠিক আছে, মানে এই ছবিটা চোখে ভিজুয়ালাইজ করা চাই, বুঝলে। এবার আমি কেন এই ডাইরেকশানগুলো বললাম, নর্মাল লোড কাজ করে হচ্ছে লংজিটিউডাল অ্যাক্সিসের ডাইরেকশানে, আর শিয়ার লোড কাজ করে হচ্ছে
ট্রান্সভার্স অ্যাক্সিসে, বুঝলে? মানে ট্রান্সভার্স অ্যাক্সিসে যত রকমের লোড আমি দেব, সেটা কি লোড হবে? নর্মাল লোড নাকি শিয়ার লোড, বলো আমায়। মানে এই জেড ডাইরেকশন আর ওয়াই ডাইরেকশন আমি যত রকম লোড অঙ্কতে এরপরে ফিউচারে অ্যাপ্লাই করব, সেগুলোকে কি বলবো? শিয়ার লোড নাকি নর্মাল লোড? শিয়ার লোড নাকি নরমাল? শিয়ার লোড। শিয়ার লোড। আর লংজিটিউডাল ডাইরেকশনে যত রকম লোড অ্যাপ্লাই করব, সেটাকে কি বলবো? কি লোড বলবো? লংগিটিউডিনাল লোড। নর্মাল লোড। বুঝতে পারছো? তাহলে নর্মাল লোড কোনটা, শিয়ার লোড কোনটা? আমাদের বেশি অঙ্ক নর্মাল লোড দিয়েই। ঠিক আছে, ফাইন। ঠিক আছে, আমি সব আঁকবো, লোডগুলো আঁকবো, কোনো চাপ নেবে না। ঠিক আছে, চোখের সামনে সব ভাসবে। ঠিক আছে, সব আসছি ধীরে ধীরে। ঠিক আছে, তাহলে অ্যাক্সিসগুলো ক্লিয়ার। তাহলে আমরা দুভাবে ডিফাইন করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে যে ক্রস সেকশনের রেসপেক্টে, এই ক্রস সেকশনের রেসপেক্টে আমরা একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দি ক্রস সেকশন, যেটা হচ্ছে লংজিটিউডাল অ্যাক্সিস, আর একটা হচ্ছে অ্যালং দি অ্যাক্সিস, যেটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস। ক্লিয়ার? আর একটা হচ্ছে ডিরেকশনের থ্রু দিয়ে আমরা বললাম, এই যে অ্যালং দি ডিরেকশন মানে হচ্ছে কি লংজিটিউডাল, ঠিক আছে, অ্যাক্সিস। অ্যালং দি ডাইরেকশন মানে হচ্ছে লংজিটিউডাল অ্যাক্সিস, যেদিকে নর্মাল লোড কাজ করবে, আর পারপেন্ডিকুলার টু দি অ্যাক্সিস কি কাজ করবে? শিয়ার লোড। ঠিক আছে, আস্তে আস্তে আসছি। ঠিক আছে, একবারে তো চাপ নেবে না। এটা তো আমি হরাইজন্টাল রাখলাম। ঠিক আছে, এরকমভাবে তো মানে ভার্টিক্যালও তো হতে পারতো, এটা আমি হরাইজন্টাল স্ট্রাকচার রাখলাম, তাই না আপাতত? ঠিক আছে, এবার হচ্ছে যে দেখো অ্যাক্সিয়াল লোড তাহলে কি, অ্যাক্সিয়াল লোড তাহলে কি? ঠিক আছে, তাহলে যদি বলি অ্যাক্সিয়াল লোড বলতে কি বোঝায়, তাহলে অ্যাক্সিয়াল যদি লোড তোমাকে যদি পার্টিকুলারলি বলি, এই যে সেকশনটা ধরো এইদিকে কাজ করছে, তো লংজিটিউডাল অ্যাক্সিসের মাধ্যমে নর্মাল লোড তোমরা বললে। আর যদি পুরো অ্যাক্সিস দিয়ে কাজ করে, অ্যাক্সিস মানে মিডলটা দিয়ে যারা কাজ করে, সেন্ট্রয়েড এটা রেক্ট্যাঙ্গেল, সিজি সেন্ট্রয়েড, এটা হচ্ছে অ্যাক্সিস। রেক্ট্যাঙ্গেলে তো ডায়াগোনালি যেখানে ইয়ে ইন্টারসেক্ট করে সেটাই তো হয়, তাই না? তাহলে এটা এখান দিয়ে কাজ করছে, পুরো যদি অ্যাক্সিস দিয়ে কাজ করে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্সিয়াল লোড। ঠিক আছে, অ্যাক্সিয়াল নর্মাল লোড। বুঝলে কি বললাম? ঠিক আছে, তাহলে অ্যাক্সিয়াল লোড যখন আমরা বলবো, তখন কি সেটা অ্যালং দি অ্যাক্সিস কাজ করছে, তাই না? অ্যালং দি অ্যাক্সিস কাজ করছে। ক্লিয়ার? সিম্পল অ্যাজ দ্যাট। আর যদি এখান দিয়ে কাজ করতে, এটা কি অ্যালং দি অ্যাক্সিস কাজ করছে বলো? করছে না, রাইট? তখন ওটা ইসেন্ট্রিক হয়ে যেত। ঠিক আছে, যে ইসেন্ট্রিক ওয়ার্ডটা আমরা বললাম, অ্যাক্সিস ছাড়া যে কোনো পয়েন্টে যদি কাজ করে, তখন আমরা কি বলি? ইসেন্ট্রিক। ঠিক আছে, তাহলে একটু লিখিয়ে দিই। হ্যাঁ, তাহলে অ্যাক্সিয়াল লোড, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখলাম নর্মাল লোড, তাহলে কি আমি লিখে দিচ্ছি ছোট্ট করে, নর্মাল লোড অ্যাক্টস অ্যালং, ঠিক, আবার লিখিয়ে না দিলেও সমস্যা, অ্যাক্টস অ্যালং লংজিটিউডাল অ্যাক্সিস। তাড়াতাড়ি লিখছি, হ্যাঁ, হাতের লেখার উপর অত যেও না। লংজিটিউডাল অ্যাক্সিস, whereas shear load acts along কি অ্যাক্সিস? ট্রান্সভার্স অ্যাক্সিস, তাই তো লিখেছো। এবার একটা আমি ভার্টিক্যাল মেম্বার আঁকি, দেখো ভার্টিক্যাল মেম্বার। অন্য জায়গায় ফার্স্ট দিনই স্ট্রেস টেন শুরু হয়ে যাবে বোঝানো, এইসব কিছু বোঝাবেই না। কিন্তু এইগুলো না বুঝলে সাবজেক্টে মেন ফিলই পাবে না। পরে গিয়ে যখন লোডগুলো এখন বুঝতে হবে না, কি লোড কাজ করছে কনসেপচুয়ালি, বা বুঝতেই পারবে না। এই ফার্স্ট চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, অনেক কিছু আছে, অনেক বড় ফার্স্ট চ্যাপ্টারটা, সিলেবাসটাই বিশাল বড়। ঠিক আছে, দেখো তো এটা হরাইজন্টাল স্ট্রাকচার না ভার্টিক্যাল স্ট্রাকচার রেখেছি? ভার্টিক্যাল স্ট্রাকচার রেখেছি। ঠিক আছে, এবার তোমরা আমাকে বলবে, ঠিক আছে, তাহলে এই যে লাল করে যে জায়গাটা এঁকেছি, এটা কি এঁকেছি বলো তো? এটা কোন ওয়ার্ডটা, যেটা এতক্ষণ আমরা বুঝলাম, এটাকে কি বলবো? ক্রস সেকশন বলবো। ক্রস সেকশন। ক্রস সেকশন। তাহলে এবার তোমরা আমাকে বলো, দেখো নিজেরাই পারবে, এইখানে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে, এটা এফ এক্স হবে না এফ ওয়াই হবে না এফ জেড হবে? এইটাকে যদি প্যারামিটার ধরো, বুঝে আমাকে বলো, এটাতে এফ এর সাথে কি লিখবো, ওয়াই জেড না এক্স?
X. জেড Y হবে এটা সেই তো মুখস্থ করে ফেললে এক্স বলে দিল। সে এখানে মুখস্থ করে গেছিল এক্স হয়েছিল বলে। এটা ভার্টিক্যাল ডাইরেকশনটা কি ডাইরেকশন দেখো, এটা কি ডাইরেকশন ওয়াই জেড হবে তো। হ্যাঁ কি বললে, ভার্টিক্যাল ডাইরেকশনে কোন অ্যাক্সিস আছে, এটা নিচে মানে তো উপরেও আছে, ঠিক আছে এইটুকুনি তো বেসিক জিনিস। এটা মানে তো এইটা, এটা মানে তো এইটা, কোন ডাইরেকশন হচ্ছে, যে বললে এক্স, দেখো তো এক্সটা তো এই ডাইরেকশন, এটা কি এই ডাইরেকশন আমি এঁকেছি বোকা, হুম কোন ডাইরেকশন এঁকেছি, ওয়াই ডাইরেকশন। এইগুলোই তো হচ্ছে কনসেপ্ট, মুখস্থ বিদ্যা করলেই গল্প, ঠিক আছে। এইবার তোমরা আমাকে বলবে এর ক্ষেত্রে এইটা কি অ্যাক্সিস, লংজিটিউডাল অ্যাক্সিস নাকি ট্রান্সভার্স অ্যাক্সিস, কনসেপ্ট longitudinal. লংজিটিউডাল বলছো কেন, এটা লংজিটিউডাল হচ্ছে বলো, উত্তরটা কি, এখানে এটা কত ডিগ্রি ক্রস করছে, সেকশনের সাথে 90 ডিগ্রি। 90 ডিগ্রি করছে তাই তো, ভেরি গুড। তাহলে এখানে কিন্তু ওয়াইটা হয়ে যাচ্ছে কি ডাইরেকশন আমার বলো, লংজিটিউডাল ডাইরেকশন, বুঝতে পারছো, আর কোনো ভুল হবে, লংজিটিউডাল ডাইরেকশন বলতে কি বোঝায়, আর কোনো ভুল হবে দেখো নিজেরাই বললে, ঠিক আছে। এইটা হয়ে যাচ্ছে লংজিটিউডাল ডাইরেকশন, এক্স ওয়াই ভেবে কিন্তু লংজিটিউডাল ইয়ে হয় না, পরিস্থিতি সিচুয়েশন হিসাবে হয়, তাই না, ক্লিয়ার কি ক্লিয়ার না, ফাইন, কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে। এইবার তাহলে আমাকে তোমরা বলো, তাহলে এই ডাইরেকশনটা, এই ডাইরেকশনটা একটা ডাইরেকশন হবে, বা এই ডাইরেকশনটা একটা ডাইরেকশন হবে, রাইট, আবার এই ডাইরেকশনটা একটা ডাইরেকশন হবে, তাহলে এটা কি হবে, এটা কি লিখবো এফ এর সাথে বলো, Fx. এফ এক্স, আর এটা কি লিখবো এফজেড এফ জেড। এবার তাহলে আমাকে বলো এই এই এইটা আর এইটা কি ডাইরেকশন হবে, লংজিটিউডাল অ্যাক্সিস হবে না ট্রান্সভার্স অ্যাক্সিস হবে, ট্রান্সভার্স। ট্রান্সভার্স, তাই তো, ভেরি গুড, তাই তো, ট্রান্সভার্স, এটা কি হবে ট্রান্সভার্স। এবার এই লংজিটিউডাল আর ট্রান্সভার্সটা কেন আমাদের জানা দরকার, তাহলে আমি কি বুঝতে পারবো এটা কি ধরনের লোড হবে, তাহলে এফ ওয়াই এর অ্যালং মানে এফ ওয়াই ফোর্সটা যেটা আমার এখানে কাজ করছে সেটা কি লোড, এখানে এফ ওয়াইটা কি লোড, নর্মাল লোড নাকি শিয়ার লোড, নর্মাল লোড। নর্মাল লোড, ভেরি গুড, তাই তো, নর্মাল লোড, তাই তো। আর এফ এক্স আর এফ ওয়াইটা এখানে অ্যালং দি কাজ করছে, অ্যালং দি ট্রান্সভার্স ডাইরেকশন, মানে তুমি বুঝে গেছো যে এটা কি লোড হবে, এটা কি লোড হবে, শিয়ার লোড হবে, Yeah, no, শিওর লোড হবে, ক্লিয়ার কি ক্লিয়ার না, ডিফারেন্সটা বুঝতে পারলে, এই ডিফারেন্সটা যদি না বুঝো অর্ধেকজন বন্ধুরা মুখস্থ করবে, আচ্ছা এফএক্স এফএক্স ডাইরেকশনে তো লং নর্মাল লোড হয়, বুঝে যাবে, তাদের কোনো কনসেপ্টই জীবনে থাকবে না। আর শুধু এখন নয়, ডিপ্লোমাটা এইভাবে এখন থেকে পড়তে হবে যে ফিউচারে জব করতে করতে যদি মানে দুই অ্যাক্সেসটা যদি করতে হয়, তখন তুমি যদি নিউমেরিক্যাল যদি ভালো না হও কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে, মানে কোনো গল্পই নেই, আগেকার দিন গল্প হয়ে গেছে, এখন নিজে থেকে পাস করতে হয়। তো সেখানে এই ব্যাপারগুলো খুব ভালো করে নিজেরা বোঝো যে থার্ড সেমিস্টারটা কতটা, তুমি সেকেন্ড সেমিস্টারে 6.5 পেয়েছো, 6 পয়েন্ট পেয়েছো, ডাজেন্ট ম্যাটার। ওয়েস্ট বেঙ্গলের টপ কলেজেরও ছেলে আমার কাছে এসেছিলো সেকেন্ড সেম পড়ে, যারা 6.5 হচ্ছে রেজাল্ট, না বলা উচিত না কলেজের নাম, আমি এক্সপেক্ট করিনি অত খারাপ, এরকম ছেলে এসেছে, তারাও তৈরি হয়ে থার্ড সেমে যা রেজাল্ট করেছে বিশাল। তো এটা নিজের ওপর মানে এটা তোমার ইচ্ছা থাকা চাই পড়ার, ঠিক আছে। এখানে তাহলে এটা আছে, এখানে এফএক্স কেন লিখছি, ঠিক আছে, তাই এখানেও তোমরা লিখে নিও নিজেদের মতন করে, এইটা এফএক্সটা তাহলে এদিকে কী হবে, নর্মাল লোড, ঠিক আছে, আমি লিখেই দিই আর যখন করছি, এইটা হবে আমার নর্মাল লোড, আর এটা হবে আমার শিয়ার লোড, ঠিক আছে। আমরা এতক্ষণ কি বলছি যে কোন কোন ডাইরেকশনকে কি বলে, আর কোনটাকে শিয়ার বলবো কোনটাকে নর্মাল লোড বলবো, ঠিক আছে, ফাইন, ক্লিয়ার হলো, ঠিক আছে, তাহলে তোমরা বুঝলে। এবার ধরো সেমভাবে তুমি একটা যে কোনো একটা বোতল ইমাজিন করো, ঠিক আছে, বোতল ইমাজিন করো, ঠিক আছে, একটা বোতল ধরে না, এই কোকো কোলার একটা বোতল নিয়েছি আমি, ঠিক আছে, একটা এক্সাম্পলের জন্য যা রাফভাবে আঁকছি, ঠিক আছে, জাস্ট বোঝার জন্য, এরকম এরকমই দেখতে তো ভার্টিক্যাল মেম্বার। এইবার ধরো আমি এখানে এফ ওয়াই ডিরেকশান, ভালো করে শুনবে, ঠিক আছে, এই ডাইরেকশানে আমি মোমেন্ট অ্যাপ্লাই করছি, কি অ্যাপ্লাই, টার্নিং এফেক্ট মোমেন্ট, পড়েছো ফার্স্ট ইয়ারের সেমিস্টারে, মোমেন্ট অ্যাপ্লাই করছি, এম লিখলাম, ঠিক আছে, অ্যাবাউট ওয়াই ডাইরেকশন তাই ওয়াই লিখছি, মোমেন্ট অ্যাপ্লাই করছি মানে ঘোরাতে চাইছি, টার্নিং এফেক্ট আনতে চাইছি, রাইট। এবার এই সেম জিনিসটা এখানে বোতলের মতন ভাবো, ঠিক আছে, তুমি এই ডাইরেকশানে এইদিকে একটা তোমার মানে হাত দিয়ে এই ডাইরেকশানে ঘোরাচ্ছ, মোমেন্ট দিচ্ছ, ঠিক আছে, আবার সেমভাবে অপোজিট ডাইরেকশানে দিচ্ছ, এম ওয়াই লিখছি, হ্যাঁ, এইটা হচ্ছে
এই যে এইটা আমি যেটা সিম্বল দিচ্ছি এটা হচ্ছে মুভমেন্ট, ঠিক আছে, টার্নিং এফেক্ট আনার, MY লিখেছি, এটা MY, ঠিক আছে, মানে বোতলটাকে দুদিক দিয়ে আমি হাত দিয়ে ঘোরাতে চাইছি, ঠিক আছে, টার্নিং এফেক্ট আনছি, তাহলে বোতলটা কি হবে চেঞ্জেস? যদি প্লাস্টিকটা কমা কোয়ালিটির হয়, ওই ইয়ে তোমার রেল, রেলে যেগুলো আমাদের বোতল দেয় Deform হয়ে সেগুলো যাবে। পাবো। হ্যাঁ কি হবে বলো? ডিফর্ম হয়ে যাবে। টর্শন হয়ে যাবে, টর্শন। হ্যাঁ ডিফর্ম হবে, টর্সন কথা বলছে, টুইস্ট হবে, তাই তো, মোচড় খেয়ে যাবে যেটা আমরা বাংলায় বলি, তাই তো। একদম যদি পাতলা কোয়ালিটির হয় ঠিকই বলেছো, ওটা থেকে টর্সনের কনসেপ্ট আছে, তো ওটা কি হবে, টুইস্টিং এফেক্ট আসবে, তাই তো। ডিফর্ম তো হবেই, তাই না, মানে চেঞ্জ ইন শেপ এন্ড সাইজ হচ্ছে, কিন্তু কি হচ্ছে, দুদিকে যদি আমি দিকে যদি আমি ঘোরাতে চাই, টার্নিং এফেক্ট আনি, তাহলে কি হবে, মোচড় খেয়ে যাবে, কি হবে, ও কি হবে, মোচড় খাবে, ঠিক আছে, ফাইন, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এই বোতলটাকে নিজে নিয়ে বাড়িতে ট্রাই করো, অবশ্যই পাতলা, মানে তুমি একটা ভালো কোয়ালিটির বোতলকে করতে পারবে না, তাহলে এই কমা কোয়ালিটিগুলো রেলের যেগুলো পাওয়া যায় মানে জল রেল নিয়ে, তো ওর বোতলটাকে যদি দুদিকে দিয়ে মোচড় দিই কী হবে, মোচড় খেয়ে যাবে, এই মোচড়টাকে আমরা কি বলি, টুইস্টিং বলি, তাই তো, যেটা থ্রুদি টর্সনের কনসেপ্ট আছে ওদের টুইস্ট, তাই তো, টুইস্টিং এফেক্ট, তাই তো, টুইস্টিং এফেক্ট সেম জিনিসটাই তোমরা এই মোচড় খাওয়ানোটা, মোচড় দিয়ে তোমরা টর্সন টেস্ট করবে ল্যাবে, ঠিক আছে, টর্সন টেস্ট আছে, কতটা ফোর্স দিলে ফেলিওর করবে তোমরা সেটাই বের করবে আর কি বেসিক্যালি। তো টুইস্ট ঘটবে, তাই তো, টুইস্টিং ঘটবে, রাইট। এবার আমি কেন কথাগুলো বলছি, ঠিক আছে, ভালো করে লিখে রাখো, এই টুইস্ট কখন হবে, তাহলে টুইস্ট বা টুইস্টিংটা কখন হবে, মানে মোচড় খেয়ে কখন যাবে, মোমেন্ট অ্যাবাউট, এবার তোমরা আমাকে বলো মোমেন্টটা যেটা অ্যাপ্লাই করলাম সেটা কোন ডাইরেকশানে করলাম, সেটা লংজিটিউডাল ডাইরেকশানে করলাম নাকি ট্রান্সভার্স ডাইরেকশানে করলাম, কোন ডাইরেকশানে করলাম বলো, এই মোমেন্টটা, ট্রান্সভার্স ডাইরেকশনে। ট্রান্সভার্স ডাইরেকশন, এই ডাইরেকশনে করছি, FY এর অ্যালং করছি, এটা ট্রান্সভার্স ডাইরেকশন, এই ফোর না, ফোর্সেস, longitudinal। লংগিটিউড। ঠিক আছে, এই ডাইরেকশনটা কোন ডাইরেকশন গাইস, এই ডাইরেকশনটা কোন ডাইরেকশন, এই ঠিক আছে, এটা কোন ডাইরেকশনে করছি এটা, ঠিক আছে, লংজিটিউডাল ডাইরেকশন, লংগিটিউডাল। ঠিক আছে, ভেরি গুড। তাহলে যখনই তুমি লংজিটিউডাল ডাইরেকশনে মোমেন্ট অ্যাপ্লাই করবে তখন সেই বস্তুটা টুইস্ট হতে বাধ্য, এটা হচ্ছে একদম ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে, তা লিখে রাখো মোমেন্ট অ্যাবাউট লংগিটিউডিনাল অ্যাক্সিস, তাহলে যখনই লংজিটিউডাল অ্যাক্সিসের অ্যালং আমরা মোমেন্ট অ্যাপ্লাই করব, কাকে অ্যাপ্লাই করব, মোমেন্ট অ্যাপ্লাই করব, তখনই আমরা কি কনসেপ্ট পাবো, তখনই আমরা টুইস্টিংয়ের কনসেপ্ট পাবো। আর এর তাহলে অপোজিট আরেকজন কে আছে ব্যক্তি, ঠিক আছে, আরেকজন ব্যক্তি হচ্ছে বেন্ডিং, ঠিক আছে, এই সব চ্যাপ্টার তোমরা পড়বে বেন্ডিং, ঠিক আছে, রাইট, বেন্ডিং এফেক্ট, বেন্ডিং আর টুইস্টিং কি এক, বেন্ডিং মানে কি বেন্ড করে যাওয়া, তাই না, আর টুইস্টিং জিনিসটা আলাদা, মোচড় খাওয়া, এইটুকু তো ক্লিয়ার আছেই। এবার তুমি আমাকে বলো, ঠিক আছে, ভালো করে শোনো, হ্যাঁ, এইবার বোতলটা ভাবতে পারো বা যাই ভাবতে পারো আর কি, এবার এই ট্রান্সভার্স ডাইরেকশন কোনগুলো, এই FX FY এইগুলো, তাই না, এইবার তুমি যদি প্র্যাকটিক্যালি নিয়ে দেখবে, তুমি যদি এই ডাইরেকশনে মোমেন্ট অ্যাপ্লাই করো, FX ট্রান্সভার্স ডাইরেকশন, বা FZ দেখতে পাচ্ছ, এটাও ট্রান্সভার্স ডাইরেকশন, বা এই ডাইরেকশন অ্যাপ্লাই করো, ট্রান্সভার্স ডাইরেকশনে যদি অ্যাপ্লাই করো তাহলে যে কোনো বস্তু কী হবে, যে কোনো বস্তু বেন্ড করতে চাইবে, কি করতে চাইবে, যে কোনো বস্তু বেন্ড করতে চাইবে। দেখো তো এইবার এই সানসেটটাকে ইমাজিন করো সেমভাবে, এইটা কোন ডাইরেকশন ছিল, জেড ডাইরেকশন, তো তুমি এই অ্যালং যদি মোমেন্ট অ্যাপ্লাই করতে চাও, মনে আছে ফোর্স দিয়েছিলাম, মনে আছে, হ্যাঁ কি না, তাই তো, ওই যে বেন্ড করতে চাইছে, তাই এটা এটা এই সিচুয়েশানে, এই ধরো ধরো তোমার সানসেটটাই আছে আর কি আপাতত, ঠিক আছে, ধরো না কোনো কারণে এখানে তুমি খুব ফোর্স অ্যাপ্লাই করছো, যার কারণে এখানে একটা মুভমেন্ট জেনারেট হলো, ঠিক আছে, এই ডাইরেকশন অ্যালং, তাহলে এটা কি হবে, এটা কি মোচড় খাবে না এটা এরকম বেন্ডিং হয়ে যাবে, কি হবে, একটু ইমাজিন করো, একটুখানি প্র্যাকটিক্যাল বেন্ডিং হবে, বুঝতে পারছো, তাহলে এটা কোন ডাইরেকশনে হচ্ছে, এটা কোন ডাইরেকশন হচ্ছে গাইস, এটা এটা ট্রান্সভার্স ডাইরেকশনে না এটা লংজিটিউডাল ডাইরেকশনে, ট্রান্সফার। ডাইরেকশনে, ঠিক আছে, তাহলে যে কোনো ট্রান্সভার্স ডাইরেকশনে যদি মোমেন্ট অ্যাপ্লাই করে সেটা টুইস্টিং হবে না সেটা বেন্ডিং হবে, এটাই তোমাদেরকে আমি বোঝালাম, কী হবে, টুইস্টিং বেন্ডিং হবে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে কনসেপ্টগুলো ভালো করে বুঝবে, ঠিক আছে, মানে অনেক কিছু আসছে তো, এগুলো আস্তে আস্তে ফিল করবে, তবে না সাবজেক্টটা পরে মজা পাবে। তাহলে মোমেন্ট অ্যালং, মোমেন্ট অ্যাবাউট কি অ্যাক্সিস, মোমেন্ট অ্যাবাউট ট্রান্সভার্স অ্যাক্সিস, ঠিক আছে, যে যখন যেখানেও খুশি যদি ট্রান্সভার্স ডাইরেকশানে যদি যদি মোমেন্ট যদি অ্যাপ্লাই করো তাহলে ওটা বেন্ডিং হবে। সেম আমি যদি জলের বোতলটাকে যদি এইভাবে যদি ঘোরাতে চাই, ঠিক আছে, এইভাবে যদি মোমেন্ট যদি দিই তাহলে কী হবে,
ওটা অর্ধেক হয়ে যাবে তো, আমরা করি তো অনেক সময় দুদিক দিয়ে দুটো হাত দিয়ে এই ডাইরেকশনে দেখো মুভমেন্ট দিয়ে একটু ফিল করো, নিজেরা বাড়িতে করবে, তাই না? এই ডাইরেকশনে দিলে কি হবে, এই বোতলটা কি হবে, বোতলটা এরকম চেপটে যাবে তো দুটো ভাগে, এরকম টাইপের হয়ে যাবে তো, ঠিক আছে? এরকম টাইপের একটা কিছু হয়ে যাবে, ঠিক আছে? এরকম টাইপের কিছু একটা হয়ে যাবে, তাই না? রাইট, মিডল থেকে এরকম বেন্ড হয়ে যাবে, ফিল করতে পারছো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বেসিক যে কনসেপ্টগুলো আছে ফোর্সের বাগেরা বাগেরা সব কিন্তু আমরা এখন দেখছি। ওকে, এখনও তো কিছুই হয়নি, চলো তারপরে দেখো, তারপরে কি তারপরে এবার আমরা টেনশন কম্প্রেশন বুঝবো কি। তাহলে এইটুকুনি ক্লিয়ার, দেখো নর্মাল লোড কাকে বলে, লংজিটিউডাল ডাইরেকশনে যে কাজ করছে তাকে আমরা নর্মাল লোড বলছি। পুরো যদি অ্যাক্সিস দিয়ে যদি কাজ করে অ্যাক্সিয়াল লোড বললো, আর যদি অ্যাক্সিসের বাইরে কোনো জায়গা দিয়ে কাজ করে একটু মানে সাইড দিয়ে যদি কাজ করে তাহলে ইসেন্ট্রিক বলবো, ঠিক আছে? এবার এদের মধ্যে কি টেনশন আর কম্প্রেশনের ভাগ, ঠিক আছে, যেটা সবসময় তুমি অঙ্কতে পাবে। তাহলে টেনশন কি আর কম্প্রেশন কি, ঠিক আছে? ফাইন, তো চলো লেখো, এবার লেখো অ্যাক্সিয়াল লোড, এখানে উপরে লিখেছিলাম অ্যাক্সিয়াল লোড, অ্যাক্সিয়াল লোড অ্যালং দি অ্যাক্সিস কাজ করছে সেটা শুধু লিখেছিলাম। এবার লেখো এখানে অ্যাক্সিয়াল লোডের লোডটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করবে অ্যাক্সিয়াল লোডের ক্ষেত্রে, লেখো ইকুয়াল ইকুয়াল অ্যান্ড অপোজিট, equal and opposite forces acting along the longitudinal axis. দেখো কি বললাম, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস অ্যাক্টিং অ্যালং লংজিটিউডাল অ্যাক্সিস। এবার একটা আবার এবার আমরা টেনশন আর কম্প্রেশনটা বুঝবো, ঠিক আছে? এই কি বলো ফটাফট। এবার তুমি আমাকে বলো যে এই যে এইটা বুঝতে পারছো, এটা হচ্ছে লংজিটিউডাল অ্যাক্সিস অ্যালং দি অ্যালং দি অ্যাক্সিস, এটা এই অ্যাক্সিস, এটা অ্যালং দি অ্যাক্সিস এঁকেছি, বা ক্রস সেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার, এগুলো তো এখন শিখে গেছো, ঠিক আছে? তাহলে এটা নর্মাল লোড, এটা বুঝতে যাচ্ছে নর্মাল লোডের মধ্যেই তোমরা কি জানো যে নয় টেনশন কম্প্রেশন নর্মাল লোডের মধ্যে পড়ে। এবার তোমাকে একটা কথা বলো যে এখানে তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো বস্তুটার ওপর, বস্তুটা কি সেম জায়গাতে থাকবে না ওর মধ্যে অ্যাক্সিলারেশন আসবে? ধরো এরকম একটা টেবিল আছে রাখা, একটা বস্তু আছে, এখান থেকে টানো, কি হবে, বস্তুটা সেম জায়গায় থাকবে? বলো, সিম্পল কনসেপ্ট, কি হবে, ডিসপ্লেসমেন্ট হবে তো, এ মুভ করবে, তাই তো? আর কন্টিনিউয়াস যেতে থাকলে এর মধ্যে অ্যাক্সিলারেশন আসবে, রাইট? অনেকজন ভাবনায় পড়ে যাবো না। তো এইখানে কি সমে কি আমরা, ঠিক আছে, এই যে লিখেছি দেখো কি, আমরা তো ডিফরমেশন আনতে চাইছি, তাই না? বডিটার মধ্যে অ্যাক্সিলারেশন তো নয়, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তো নয়, তাই না? দেখো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস অ্যাক্টিং অ্যালং দি লংজিটিউডাল অ্যাক্সিস, তাহলে কি এই দুটো পিটা সেমভাবে পি আসবে, এবার বডিটা মুভ করবে, এবার কি বডিটা মুভ করবে? দুদিকে না। সেম পরিমাণ দিয়ে ইকুয়াল করছো, করবে না, তাই তো? বোঝা গেল? এবার তুমি যত ফোর্সের পরিমাণটা বাড়াবে এই একটা বস্তু একটা টাইমের পরে কি হতে পারে, কমন সেন্স দিয়ে বলো কি হতে পারে? প্লাস্টিকের বোতলটাই ভাবো, এই বোতলটা কি ধরনের হরাইজন্টালি রেখেছো, কি হবে, কি বললে, কি শুনতে পাচ্ছি না, বলো, আটকে যাচ্ছে, স্ট্রেচ হবে। স্ট্রেচ হবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, একটা ভালো কথা বলেছে, স্ট্রেচ হবে, তাই তো? বা ডিফরমেশন হবে, তাই তো? তাহলে জিনিসটা দেখো তো এরকম, যদি তুমি এরকম ভাবে যদি লংজিটিউডাল ডাইরেকশন, এটা লংজিটিউডাল ডাইরেকশন বারবার বলছি, ঠিক আছে, অ্যালং দি অ্যাক্সিস বা ক্রস সেকশনের সাথে পারপেন্ডিকুলার, যেভাবে তুমি বলবে, তাই তো? আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি যে অ্যাক্সিয়াল লোড মানে বলছে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস অ্যাক্টিং অ্যালং দি লংজিটিউডাল অ্যাক্সিস। তো এবার দেখো তাহলে স্ট্রেচ হবে, বাড়বে, তাহলে দেখো তো জিনিসটা কি এরকম হবে, জিনিসটা কি এরকম ইমাজিন করতে পারছো? এরকম হবে কি হবে না, তাই তো? স্ট্রেচ হওয়া মানে এর এর লেন্থটা বাড়বে না কমবে, বলো, লেন্থটা বাড়বে কি কমবে? বেড়ে যাবে। লেন্থটা বাড়বে, তাই তো? ভেরি গুড, লেন্থটা বাড়বে, ইনক্রিজ করবে। আর কি ডিক্রিজ করেছে আমাকে বলো? ডায়ামিটার ডিক্রিজ করেছে। ডায়ামিটার ডিক্রিজ করেছে, ভেরি গুড, এই দুটি আমাদের লক্ষ্য দেখা।
তাহলে আমরা যখন নর্মাল লোড অ্যাপ্লাই করছি, ভালো করে শোনো, এই দেখো দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, নর্মাল লোড, ঠিক আছে, অ্যাক্সিয়াল নর্মাল লোড অ্যাপ্লাই করেছি। টু বি স্পেসিফাইড এটা কি অ্যাপ্লাই করছি? অ্যাক্সিয়াল নর্মাল লোড। যদি আরও ডিটেলসে যাই, নর্মাল লোড তো বটেই, লংজিটিউডাল ডাইরেকশন অ্যাড করছি, অ্যাক্সিস দিয়ে করেছি অ্যাক্সিয়াল নর্মাল লোড। এবার কাকে বলবো টেনশন আর কাকে বলবো কম্প্রেশন, দুটোই ব্যক্তি আছে তাই না? তাহলে যখন লেন্থ ইনক্রিজ করছে, ডায়ামিটার ডিক্রিজ করছে, তখন আমরা কি বলি? তখন আমরা কনসেপ্টটাকে বলি হচ্ছে টেনশন, ঠিক আছে, বা টেনসাইল ফোর্স, ঠিক আছে, বা টেনসাইল ফোর্স। ওকে, কখন বলি আমরা টেনসাইল ফোর্স? ঠিক আছে, যখন এরকম অ্যাক্সিয়াল নর্মাল লোড আমরা অ্যাপ্লাই করছি আর এর ফলে কি হচ্ছে? লেন্থটা বাড়ছে, ডায়ামিটারটা কমছে, ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট। আর এই অ্যারোটা কোন দিকে থাকবে? ভেতর দিকে না বাইরের দিকে? বাইরের দিকে। সিম্পলভাবে বুঝে যাবে, যখন অ্যারোটা বাইরের দিকে ভাবে আছে তার মানে কি ভাববে? আমি টেনসাইল ফোর্স অ্যাক্ট করছি। ক্লিয়ার কনসেপ্ট? আর এর ফলে কি হবে? এর ফলে কনসিকুয়েন্সেস, লেন্থ উড ইনক্রিজ অ্যান্ড ডায়ামিটার উড ডিক্রিজ। ক্লিয়ার গাইস? তাহলে কম্প্রেশনটা কি গাইস? তাহলে কম্প্রেশনটা উল্টো হবে, কম্প্রেশনটা এর উল্টো হবে। সেম যদি তুমি যদি সেম বডিটাকে যদি এরকম যদি লোড দাও, ঠিক আছে, সেম বডিটাকে তুমি যদি লোড দাও, ঠিক আছে, সেম যেহেতু নর্মাল লোড এভাবেই হবে তাই না, অ্যালং দি অ্যাক্সিস, অ্যালং দি লংজিটিউডাল অ্যাক্সিসই হবে। কিন্তু গাইজ এখানে ডাইরেকশনটা কি হয়ে যাবে? ডাইরেকশনটা অপোজিট হয়ে যাবে। এইবার বলো তো কি হবে? লেন্থ ইনক্রিজ করবে? লেন্থ কি ইনক্রিজ করবে বলো কমন সেন্স দিয়ে? আর কিচ্ছু এখানে রিকোয়ার্ড না, অনলি কমন ডিক্রিজ করবে। ডিক্রিজ করবে, তাই তো? তাহলে আমি বলতে পারি লেন্থটা ডিক্রিজ করলে কি ইনক্রিজ, কি ইনক্রিজ করবে গাইজ? ক্রস সেকশন এরিয়া। ক্রস সেকশন এরিয়া বা ডায়ামিটার, তাই তো? তাহলে দেখো তো জিনিসটা কি এরকম হবে? ফিল করতে পারছো? হ্যাঁ, ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে এর কেসে লেন্থটা রিডিউস হবে আর ডায়ামিটারটা বাড়বে। তাহলে একে আমরা কি রকমের ফোর্স বলবো? এটা যদি টেনসাইল ফোর্স হয় এটাকে কি বলবো? কম্প্রেসিভ ফোর্স, কম্প্রেসিভ ফোর্স। ক্লিয়ার? আর এই ফেনোমেনটাকে কি বলা হয়? টেনশন, ঠিক আছে, টেনশন, ঠিক আছে, মানে তুমি টেনসাইল ফোর্স অ্যাক্ট করে দিচ্ছ আর এটা হচ্ছে কি কম্প্রেশন, ঠিক আছে, মানে কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করছো, ঠিক আছে। বলো টেনশন আর কম্প্রেশনের আইডিয়া ক্লিয়ার হলো কি হলো না? টেনশন আর কম্প্রেশনের আইডিয়া ক্লিয়ার হলো কি হলো না? এবার কেউ আমাকে যদি জিজ্ঞেস বলো, এবার তো আমার যদি প্রশ্ন হয় যে এই দিকে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করতাম সেটা কি টেনশন বা কম্প্রেশনের মধ্যে পড়তো? এই ডাইরেকশনে যদি অ্যাপ্লাই করতাম, বলো তো দেখি। না না, এটা কোন ডাইরেকশন? এটা লংগিটিউডিনাল হয়ে যাচ্ছে তো। এটা লংজিটিউডাল হয়ে যাচ্ছে। এটা ট্রান্সভার্স ডাইরেকশন তো। ট্রান্সভার্স ডাইরেকশনে নর্মাল লোড কাজ করে? না, টেনশন বা কম্প্রেশনের কনসেপ্ট আসবে? আসবে না। এটা 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 তাহলে কি ধরনের লোড অ্যাকচুয়ালি? ট্রান্সভার্স ডাইরেকশনে তোমরা বললে, কারেক্ট করলে, একজন ভুল করে লংজিটিউডাল বলেছিল, তো ট্রান্সভার্স ডাইরেকশনে যদি কাজ করে তাহলে এটা কি ধরনের লোড? নর্মাল লোড না শিয়ার লোড হতো? নর্মাল লোড না শিয়ার লোড হতো? শিয়ার লোড। শিয়ার লোড। শিয়ার লোড। হতো। বুঝতে পারছো কি পারছো না? ঠিক আছে, আমি জানি তোমাদের মানে কোথায় কনফিউশন হতে পারে, এত কিছু একসাথে নিচ্ছ তো স্বাভাবিক, ঠিক আছে, ফাইন। এইটুকু কি ক্লিয়ার? বলো। এতক্ষণ ধরে পড়লে একবার অবশ্যই দেখবে, ঠিক আছে, মানে একবার রিভাইজ করবে, ঠিক আছে, একসাথে অনেক কিছু মাথায় ঢুকছে। এটুকু ক্লিয়ার? এগোই তাহলে। এবার আমি স্ট্রেসের দিকে যাই, ঠিক আছে, ওকে। আচ্ছা 1 মিনিট ব্রেক, হ্যাঁ আসছি আমি, ওকে। জলের বোতলটা আমি নিয়ে আসি, ঠিক আছে, জল শেষ হয়ে গেছে আমার, ওকে ফাইন। 1 মিনিট ব্রেক নাও, ঠিক আছে, নাকি আজকে এত অবধি স্টপ করতে চাইছে? কি বলে? আমি এখন পড়িয়ে যাবো, অসুবিধা নেই, আমি এখন 0.5 ঘন্টা পড়িয়ে যেতে পারি না, অনেক টপিক আছে কভার করার। বলো হোয়াট ডু ইউ ওয়ান্ট গাইস? এই অবধি থাকতে, হ্যাঁ এই অবধি থাক আজকে। বলো, যা বলবে, আমার কোনো ব্যাপার নেই, বলো সবাই কি বলছে বলো, ঠিক আছে। হুম, কি এটা কি রিভাইজ করে কি কালকে নিয়ে নেবো? অসুবিধা নেই, ছোটো সেশন, যদি বলো, অসুবিধা কিছু নেই। কি চাইছো বলো? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, এটাই ক্লিয়ার? মানে এটাই ক্লিয়ার বলতে এত অবধি তাহলে থাকুক নাকি? হুম, হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে। এবার বলো এর মধ্যে কার কি কনফিউশন আছে তাহলে বলো, ঠিক আছে, আমি সেটা তাহলে আবার বলে দিচ্ছি, ঠিক আছে। এখনও কিন্তু আমরা স্ট্রেংথেই গেলাম না, তোমার স্পেসে গেলাম না, কিছুই গেলাম না, পরে কালকে সেগুলো করবো, ঠিক আছে। ছোটো কালকে হয়ে যাবে, 1 আওয়ারের মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা ভালো করে রিভাইজ করে নাও,
ঠিক আছে, দিয়ে তাহলে এটা করবো, ঠিক আছে? তোমাদের একসাথে স্যার টাইমিং সেম থাকবে? হ্যাঁ, কালকে এই 7:30টার সময় নিয়ে নেবো, অসুবিধা নেই। তাড়াতাড়ি হয়ে নিয়ে নেবো, মানে বেশিক্ষণ আর লাগবে না কালকে, হ্যাঁ, ঠিক তো আছে? তাহলে তো কালকে ভালো করে ফ্রেশ ঠিক মাইন্ডে আছে, বুঝতে ঠিক পারবো। আছে, ঠিক আছে, ফ্রেশ মাইন্ডে নিও, ঠিক আছে? কারণ তোমাদের অনেক একদিনে আমি জানি, ঠিক আছে, কিছু করার নেই, কিন্তু সিলেবাসে এত বেশি আছে কি করবে তোমাদের ঠিক আছে? তো চলো তাহলে এত অবধি তাহলে থাক, ঠিক আছে? এবার তোমরা